যে গত ক্লাস থেকে আজকে কি নতুন কেউ জয়েন করছেন কিনা? গত ক্লাসে যারা ছিলেন না, মানে আজকে ফার্স্ট জয়েন করছেন, তাদের উদ্দেশ্যে আবারও বলি কিছু কথা। মানে গত ক্লাসে আমরা যেটা আলোচনা করছিলাম যে আয়কর আইন সম্পর্কে ভালো ধারণা নিতে হলে আমরা এনবিআর এর ওয়েবসাইটে যে সমস্ত পাবলিকেশনস আছে এগুলো নিয়ে স্টাডি করব। আর গত ক্লাসে কথাটা এরকম ছিল যে এনবিআর এর যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আইনের লেটেস্ট প্রমালগেশনটা পাওয়া যায় না। কারণ আমরা যদি আয়কর আইন সম্পর্কে আপডেট চাই, মানে একদম লেটেস্ট ডেট পর্যন্ত, তাহলে আমরা বিডি লজ নামে যে পোর্টালটা আছে, বাংলাদেশ গভর্নমেন্টের সকল ধরনের আইনের আপডেটস এই পোর্টালে থাকে। আয়কর আইন সম্পর্কে যাদের বিশদ ধারণা নাই, বা আয়কর আয়কর আইনের পরিসর সম্পর্কে খুব বেশি ব্যাপকতার কারণে যারা মানে খুব বেশি ইন্টারেস্টেড বা আগ্রহ হারাই ফেলে, তাদের জন্য আমি বলছিলাম যে আমরা প্রথমে আয়কর আইনের নির্দেশিকা, মানে স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতা সম্পর্কে বুঝতে গেলে আয়কর আইনের নির্দেশিকাটা পড়বো। পাশাপাশি স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতার আয়কর রিটার্ন ফিল আপ করার জন্য যে ফর্ম আছে, সেই ফর্মটা ইন ডিটেলস দেখবো। আমরা যদি নির্দেশিকা আর স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতার রিটার্ন গাইডলাইন প্লাস রিটার্ন ফর্মটা ভালোভাবে বুঝি, তাহলে আমরা আয়কর আইনের 80% ধারণা লাভ করতে হবে। আর যারা ব্যবসা অথবা কর্পোরেট রিটার্ন নিয়ে আলোচনা করব, তাদের জন্য একটা স্পেসিফিক ফর্ম আছে। আর আমরা জানি যে কোম্পানি করদাতার রিটার্নের সাপোর্টিং হলো ডিবিসি অডিট। অডিট রিপোর্টটা থাকলে এরপর আপনার আমার কাজ 90% শেষ, এরপরে শুধু রিটার্নটা ফিল আপ করা। তো স্যার স্বাভাবিক আসসালামু আলাইকুম। জি স্যার ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যেই মানে এখন যে ডিসকাশনটা করতেছেন স্যার, একটু কাইন্ডলি যদি ওগুলো একটু লিস্ট করে দিলে আমাদের জন্য স্যার একটু ভালো হতো স্যার। তাহলে আমরা ওইভাবে। মানে লিস্ট করে দিলে লিস্ট। জি স্যার, মানে কোথায় কোনটা যাবো যেটা স্যার এখন আপনি বলতেছেন, এটা একটু স্যার লিস্টটা দিলে তাহলে স্যার আমাদের একটু সুবিধা হবে স্যার। আমি ওইভাবে স্যার গাইডলাইন ফলো করতে হবে স্যার। গত ক্লাসে আমি বলছিলাম যে আয়কর আইনের টোটাল সেকশন আছে 345। 345টা সেকশন আপনার 25টা পার্টে আলোচনা করা আছে। এই 25 পার্টের মধ্যে 115টার মতো আপনার সেকশন চ্যাপ্টার আছে। সকল চ্যাপ্টার আপনার আমার পড়ার দরকার নেই। তো আমরা যদি খুব ভালো জানতে চাই, তাহলে আমাদের এই যে 120টা সেকশন এখানে বলা আছে, 120টা সেকশন পড়লে হবে। আর যারা আয়কর আইন আগে আমরা পড়ি নাই, তারা আমরা তাদের এত সেকশন পড়ার দরকার না, তারা আমরা সর্বোচ্চ এই সেকশন 86 পর্যন্ত পড়বো। এই যে 37, প্রথম 37টা সেকশন। আর সর্বোচ্চ যদি পড়ে তাহলে সেকশন 40 পর্যন্ত। এই 40 পর্যন্ত পড়লে আপনার আমার জন্য এনাফ। এর পরের যে অংশগুলো আছে, সেই অংশগুলোর মধ্যে শুধু রিটার্ন কিভাবে ফিল আপ করতে হবে, এই 166 থেকে 80 পর্যন্ত। তার মানে এদিকে 40টা সেকশন, আর এখানে 71 থেকে 80, মানে 9টা সেকশন, মানে 50টা সেকশন পড়লেই এনাফ। বাকিগুলি আপনার আমার বোঝার দরকার নাই। জি স্যার। কারণ বাকি বিষয়গুলো আপনি আমরা না বুঝলেও যিনি উৎসে কর কর্তনের দায়িত্ব অনুবুঝলো হয়েছে। আর আমার আপনার তখন কাজ হবে যে আমি কমপ্লায়েন্ট, আমি কর আইনে যা বলা আছে সেটা আমি কমপ্লাই করি। তাহলে কমপ্লাই করলে জেল, জরিমানা, ফিস, পেনাল্টিস, তারপরে ওই সিজার অথবা আমার ব্যাংক অ্যাটাচমেন্ট তল্লাশি করা, এই বিষয়গুলো আপনার আমার জানা দরকার নেই। আর যাদের ফরেন ট্রানজেকশন নাই, তারপর জি ডাবল স্যার। ট্যাক্সেশন ট্রিটমেন্ট আন্ডারে পড়েন নাই, ট্রান্সফার প্রাইসিং এর রিজন নাই, তাদের জন্য বাকি অংশগুলি জানার দরকার নাই। তাহলে 50টা সেকশন যদি আপনি ভালোভাবে বুঝেন,
তার সাথে আয়কর নির্দেশিকা আর করের রিটার্ন ফিল আপ করার প্রসিডিউর, একটু বুঝলেই আমার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু পরে জয়েন করেছি তো স্যার, মানে 50টা যে সেকশন স্যার, এখানে আপনার ডিসপ্লেতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে মানে কত থেকে কত স্যার? প্রথম 40টা। ও, প্রথম এখানে সারির যে ক্রম তিনটে নম্বর দেওয়া সারির আছে, মধ্যে। এখানে ধারা আছে, ধারা ও টাইটেল। তাহলে প্রথম তো কলামে যেটা আছে এখানে আছে 40টা, আর জি স্যার। দ্বিতীয় জি কলাম স্যার। থেকে আপনি এই যে 71 থেকে 80 একটু করলে না। আর বাকিগুলোর কথা বললাম যে আপনি যদি কমপ্লায়েন্ট হন, আইন যদি পুরোপুরিভাবে মান্য করেন, তাহলে আপনার বাকিগুলি দরকার নেই। আর স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য আমাদের জানতে হবে 6 শিডিউল, 6 শিডিউলের পার্ট 1 আর পার্ট 3 আর 7 শিডিউল। একটু জানলে স্বাভাবিক ব্যক্তি মানে আপনার আমার রিটার্ন ফিল আপ করা খুব কষ্টকর হবে। আর যারা কোম্পানির রিটার্ন ফিল আপ করবেন, যদি প্র্যাকটিশনার হন, তাহলে আপনার অনেক কিছু জানতে হবে। আর আপনি যদি কোম্পানির ট্যাক্স বেড অথবা ফাইন্যান্স কন্ট্রোলার অথবা সিওও হন, তাহলে আপনার এত কিছু জানার দরকার নেই, কারণ অডিটেড অ্যাকাউন্টসটা যখন হয়ে যাবে, অডিটেড অ্যাকাউন্টস হইলে আপনার বাকি কাজ অনেক সহজ, রিটার্ন ফিল আপ করা অনেক সহজ, আপনার কার্যক্রম অনেক কমে যাবে। কিন্তু সিএফও হিসাবে কাজ করলে আপনার বুঝতে হবে আয়কর আইনের সাথে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কোন কোন জায়গায় কনফ্লিক্ট আছে। এই কনফ্লিক্ট গুলো যদি আপনি না জানেন, তাহলে ডিবিসি অ্যাকাউন্টস হয়ে যাওয়ার পরে আপনি ট্যাক্স ম্যানেজমেন্ট করা আপনার জন্য অনেক কঠিন। কারণ আপনি স্ট্যাটুটরি অডিটরের কাছে যে ধরনের পেপার ডকুমেন্টস দিবেন, তার আলোকে কিন্তু সে ডিবিসি সার্টিফাই করবে। তাহলে আপনার বুঝতে হবে ব্যবসায়িক আয়ের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স, ভ্যাট এবং কাস্টমস, এই তিনটা বিষয়ের কোরিলেশন কোথায় আছে। আপনি যদি এগুলি কোরিলেট করতে না পারেন, তাহলে দেখবেন ট্যাক্সের লোড অনেক হেভি ট্যাক্স লোডেড হয়। তাহলে আপনি কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডিবিসি নাম্বার করার আগে কর, মূসক এবং কাস্টমস, এই তিনটা আইনের সাথে কোন কোন জায়গায় আপনার রিঅ্যারেঞ্জ করা লাগবে, রিকনসাইল করা লাগবে, এই বিষয়ে আপনার বুঝতে হবে। তো এটা বুঝতে গেলে আপনার ভ্যাট রিটার্ন ফিল আপ করা বুঝতে হবে, মানে ভ্যাট রিটার্নে কি কি বিষয় থাকে, তারপর ইম্পোর্ট এক্সপোর্টের স্টেজে কোন কোন বিষয় আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে হিট করে। আর আয়কর আইনের 45, সেকশন 45 থেকে 56 এটুকু যদি না বুঝি, তাহলে আমরা ট্যাক্স ম্যানেজমেন্ট করা আমাদের জন্য অনেক দুরূহ হবে। মানে গত ক্লাসে আমরা বলছিলাম যে কি কি বিষয় আপনার জানতে হবে। কি কি বিষয় জানার মধ্যে আপনার প্রথমে আসতেছেন গত ক্লাসে যারা ছিলেন তাদের আমরা ইনকাম সরি এনবিআর এর ওয়েবসাইটটা দেখানো হয়েছিল। তো তখন আমরা বলছিলাম যে আয়কর আইনের স্কোপ, মানে আয়কর আইন সম্পর্কে জানতে গেলে আপনার কি কি জানতে হবে। প্রথম বলা ছিল ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, তারপর বলা আছে ইনকাম ট্যাক্স রুল 1984, তারপরে বিভিন্ন ধরনের ফর্ম, এই বিভিন্ন ফর্মের মধ্যে বলা ছিল ইনকাম ট্যাক্স রিটার্ন, উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন, আইটি 88, আইটি 15, আইটি 30, আইটি 62। তারপর বলা ছিল ফাইন্যান্স বিল, ফাইন্যান্স অ্যাক্ট, সেলস ট্যাক্স রুলস, ইনকাম ট্যাক্স পরিপত্র, জেনারেল অর্ডার, এসআরও, জুডিশিয়াল ডিসিশন, স্ট্যান্ডিং অর্ডার। আর পাশাপাশি গত ক্লাসে আমরা বলছিলাম যে প্রতি বছর জুন মাস শেষ হওয়ার আগে, মানে জুনের মিড সেকেন্ড উইকের মধ্যে সরকার পার্লামেন্টে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য মন্ত্রী বাজেট ঘোষণা দেন। এই বাজেট ঘোষণাটা লিখিত ফর্মে আসে বা বুক ফর্মে আসে, এটা বলা হয় ফাইন্যান্স বিল। তাহলে ফাইন্যান্স বিল আকারে আসা মানে হলো এটা একটা প্রস্তাবনা। এই প্রস্তাবনা সম্পর্কে যদি স্টেক হোল্ডারদের কোনো মতামত থাকে, সেই মতামতের আলোকে রিভাইজ করা বা রিঅ্যারেঞ্জ করা, পাবলিশ করা ফাইন্যান্স অ্যাক্ট।
ফাইন্যান্স অ্যাক্টের পরে আসে পরিপত্র, মানে পরিপত্রতে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া থাকে। এরপর আসে ইনকাম ট্যাক্স নির্দেশিকা। ইনকাম ট্যাক্স নির্দেশিকার পরে মাঝে মধ্যে দেখবেন যে অডিট ম্যানুয়াল থাকে, মানে এনবিআর এর কর্মকর্তারা কোনো ফাইল রিভিউ করতে গেলে কিভাবে কাজ করবেন। আর এই বছর যেহেতু বলা হয়েছে যে আপনার অনলাইন রিটার্ন সাবমিশন বাধ্যতামূলক, এই কারণে এনবিআর ওয়েবসাইটে ঢুকলে দেখবেন যে ই রিটার্ন ম্যানুয়াল আছে। ই রিটার্ন ম্যানুয়াল পড়লে কিভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন অনলাইনে ফিল আপ করতে হবে সেই সম্পর্কে গাইডলাইন দেওয়া আছে। আর পরবর্তীতে সারা বছর ধরে বিভিন্ন ধরনের স্ট্যান্ডিং অর্ডার, স্ট্যাটুটরি অর্ডার, জেনারেল অর্ডার এগুলো আসে। তো এগুলো দেখবেন। পাশাপাশি যখন আমরা এনবিআর পাবলিকেশনের ওয়েবসাইটে ঢুকবো সেই জায়গায় দেখবেন যে পরিপত্র, তারপরে বিভিন্ন ট্যাক্স জুরিসডিকশনের বা সার্কুলার বা জোনাল অফিসের জুরিসডিকশন দেওয়া থাকে, ওইগুলি লামসাম পড়লেই হবে। তাহলে ইন্ডিভিজুয়াল রিটার্ন সম্পর্কে বুঝতে গেলে আমাদের ইনকাম ট্যাক্স নির্দেশিকাটা পড়া ম্যান্ডেটরি। ওটা না পড়লে আমরা খুব ভালো বুঝবো না। এখন আসেন এই যে 345 সেকশনের মধ্যে যা আমাদের পড়তে হবে, তাহলে সংক্ষিপ্ত শিরোনাম, আইনের প্রাধান্য আপনার আমার পড়ার দরকার নাই। আর গত ক্লাসে বলছিলাম যে টোটাল সংজ্ঞা আছে 93টা, 93টা সংজ্ঞার মধ্যে আমরা অ্যাটলিস্ট 10টা সংজ্ঞা পড়বো। তাহলে আমাদের যে আয়কর আইন, আয়কর আইনে দেখবেন এই সংজ্ঞাগুলির কোনো উদাহরণ দেওয়া নাই। তো উদাহরণ সম্পর্কে ভালো ধারণা নিতে গেলে 2023, 24 এবং 25-এর পরিপত্র, এই তিনটা পরিপত্র, আর একটা বলা আছে আমাদের টিআরপি ম্যানুয়াল, এইগুলিতে দেখবেন উদাহরণগুলোর কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে। আমরা ক্লাসে এগুলো আলোচনা করবো। তাহলে প্রথমে আমরা সংজ্ঞাতে যাই। তাহলে সংজ্ঞাতে গেলে প্রথমে দেখেন কি বলা আছে, অবলোপিত মূল্য। তো অবলোপিত মূল্য এখানে আবার বলা ছিল তৃতীয় তফসিলের অংশ একে সংজ্ঞায়িত, কারণ এই জায়গায় সংখ্যাটা দেওয়া নাই। তো যারা আমরা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, তো আমরা যেন অবলোপিত মূল্য রিটার্ন ডাউন ভ্যালু, কোনো অ্যাসেট ইউজ করলে তার আয়ুষ্কাল শেষে যে মূল্য দাঁড়ায়। এরপর আসেন বলা আছে অনিবাসী। তো গত ক্লাসে আমরা বলছিলাম যে আয়কর আইন সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের বুঝতে হবে আয়, তারপর বলা আছে কর। তাহলে আয় এবং কর, তাহলে আয়কর সম্পর্কে জানতে গেলে প্রথমে আয়ের সংজ্ঞা কি বলা আছে, আয়। আয় সম্পর্কে আমরা একটু ধারণা নিই। আয় মানে সাধারণ সেন্সে বা অ্যাকাউন্টিং টার্মে যেটা বুঝি বুঝি আমরা যে আমার হাতে যা আসে তাই আয়। আর অ্যাকাউন্টিং কনসেপ্টে গেলে আমরা জানি একুয়াল, মানে আমার হাতে আসুক আর না আসুক, পিওডিসিটি কনসেপ্টে আমার হাতে যা আসার যোগ্য বা আসার কথা ছিল সেটাই আয়। আয়কর আইনে বেসিক্যালি বলা আছে আয় মানে হলো করযোগ্য আয়, মানে যে আয়ের উপর আপনার কর দেওয়া লাগবে সেটাই আয়। এর বাইরে আপনার হাতে যদি কিছু আসে সেটা আয়কর ধার্যের উদ্দেশ্যে আয় না। আবার আয়কর আইন অনুযায়ী যদি আমরা বুঝি যে আয়, আমরা জানি যে নিজের আয়ের উপর নিজে কর দিবেন, তাহলে সকল ক্ষেত্রে শুধু নিজের আয়ের উপর কর না, আপনি যদি উত্তরাধিকার সূত্রে কারোর সহায় সম্পত্তি ভোগ করেন বা পান, তাহলে তার কোনো পেন্ডিং ট্যাক্স থাকলে সেটার জন্য আপনার লায়াবল। আবার অথরাইজ রিপ্রেজেন্টেটিভ হিসাবে আপনার উপর যদি কোনো দায় দায়িত্ব দেওয়া থাকে, তাহলে যার রিপ্রেজেন্ট আপনি করতেছেন তার স্টেট, মানে তার সহায় সম্পত্তি থেকে তার কর পরিশোধের দায়িত্ব আপনার উপর বর্তাবে। আর উৎসে কর্তনকারী সত্তা হিসাবে যার কাছ থেকে কর কর্তন করার কথা ছিল, আপনি যদি তার কাছ থেকে কর্তন না করেন, তাহলে সেটার জন্য আপনি লায়াবল। সিকোয়েন্সিয়ালি যদি আমরা যাই, প্রথমে আমাদের বলা আছে কি আয় বৎসর, সরি আয় আর বৎসর। আয় বৎসর মানে আমরা স্বাভাবিকভাবে বুঝি যে বছর আপনার আয় উপার্জন হয়েছে।
তাহলে আয়কে সাধারণভাবে ভাগ করা আছে জুলাই টু জুন, মানে ফাইন্যান্সিয়াল ইয়ার। জুলাই টু জুন এটা হলো আপনার আয় বছর। তাহলে আয় বছরে আমরা আয় করব আর কর বছরে কর দিব। তার মানে আয় বছর শেষ হলে কর বছর শুরু হয়, বা বিপরীত ক্রমে বললে কর বছরের পূর্ববর্তী বছরই আয় বছর। তাহলে আয় বছরটা শুরু হবে যখন আয় আপনার উৎপন্ন হবে। আয় যদি না থাকে তাহলে আয় বছর শুরু হবে না। সে ফর এক্সাম্পল, আপনি একাডেমিক ব্যারিয়ার শেষ করার পরে আপনি চাকরিতে জয়েন করলেন মার্চ মাসে। তাহলে মার্চ থেকে জুন, 30শে জুন, এটা হবে আপনার আয় বছর। তার মানে আয় বছর 12 মাসের কম হওয়ার সুযোগ আছে। কিন্তু পরবর্তী বছর আপনার আয় বছর শুরু হবে 1লা জুলাই থেকে। তাহলে 1লা জুলাই থেকে 30শে জুন। যদি কোনো কারণে সাবসিকুয়েন্ট পিরিয়ডে আপনার আয় বছর বা আয় উৎপাদন বা আয়ের উৎসের অবসান ঘটে, তাহলে 1লা জুলাই থেকে যে সময় আপনার আয়ের উৎসের আয়ের উৎস যখন বন্ধ হলো বা ডিসকন্টিনিউশন হলো, তখন আপনার আয় বছর শেষ। তাহলে মুদ্রা কথা হলো যে আয় বছর হবে সবসময় ফাইন্যান্সিয়াল ইয়ার, জুলাই টু জুন। এক্সেপশন শুধু ব্যাংক, বিমা, নন ব্যাংক ফাইন্যান্স আর ফরেন কোম্পানি বা এমএনসি, যাদের জন্য সুযোগ আছে প্যারেন্ট কোম্পানির আয় বছরের সাথে মিলায় আপনি সাবসিডিয়ারি কোম্পানি আয় বছর ডিটারমিন করতে পারবেন ডিসিটির পারমিশন নিয়ে। তাহলে এটা যদি আমরা সংক্ষেপে চিন্তা করি, তাহলে বলা আছে কি যে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয় বছর শুরু হবে জানুয়ারি থেকে ডিসেম্বর, 12 মাস। তারপর হচ্ছে বাংলাদেশের বাইরে নিগমিত কোনো মূল কোম্পানির সহযোগী কোম্পানি, মানে কোনো কোম্পানির যদি সাবসিডিয়ারি কোম্পানি বাংলাদেশে থাকে, তাহলে তার আয় বছর হবে পঞ্জিকা বা অক্ষ বছর ব্যতীত পৃথক কোনো 12 মাস। তাহলে ক্যালেন্ডার ইয়ার ফলো হবে শুধু ব্যাংক, বিমা এদের ক্ষেত্রে। আর অন্য সকল ক্ষেত্রে বলা আছে জুলাই থেকে জুন, মানে অর্থ বছর। এবং এটা বলা আছে এটা 12 মাসের কম হইতে পারবে। তার মানে আয় বছর 12 মাসের বেশি হওয়ার কোনো সুযোগ নেই। আর আমরা যদি টেবিলে দেখি, তাহলে বলা আছে সাধারণভাবে কর বছর পূর্ববর্তী অর্থ বছর। নতুন ব্যবসা শুরু করলে, যখন ব্যবসা শুরু হয়েছে তখন থেকে 30শে জুন। নতুন কোনো আয়ের সৃষ্টি হলে তখন থেকে 30শে জুন। তাহলে আমরা যদি বলি আয়ের সৃষ্টি, তাহলে আমরা আয়কর আইনে জানি সকল ধরনের আয়ের 7 ভাগে ভাগ করা হয়েছে, 7 ভাগে। কারণ আপনি যে কোনো ভাবে আয় উপার্জন করেন, সেটা 7টা খাতের যে কোনো একটা খাতে পড়বে। তাহলে আপনি চাকরি করতেছেন, চাকরি করতে করতে পরের বছর আপনি ব্যবসা শুরু করলেন। তাহলে ব্যবসা যেই মাস থেকে শুরু করলেন ওই মাস থেকে 30শে জুন পর্যন্ত হবে আপনি ব্যবসার জন্য আয় বছর। তারপর এটা বলা আছে ব্যবসার সমাপ্তি। তাহলে যেই তারিখে সমাপ্তি হইলো বা অবসান ঘটলো, 1লা জুলাই থেকে ওই তারিখ পর্যন্ত হবে আপনার আয় বছর। পার্টনারশিপ ফার্মের অংশীদারের মৃত্যু অথবা অবসর গ্রহণ করলে সেই পার্টনারের জন্য আয় বছর হবে 1লা জুলাই থেকে তার অবসর গ্রহণ বা মৃত্যুর দিন পর্যন্ত। যদি নতুন কোনো অংশীদার আসেন, তাহলে বলা আছে আগের অবসর বা মৃত্যুর পরবর্তী দিন হয়তো পরবর্তী অংশীদারের অবসর বা মৃত্যুর দিন পর্যন্ত। ব্যাংক বিমার ক্ষেত্রে বলা আছে ক্যালেন্ডার ইয়ার। এক্সেপশন আছে, আমরা যেটা জানলাম যে আয় বছরের পরে হলো কর বছর। 3টা এক্সেপশন বলা আছে আয়কর আইনে। যে ক্ষেত্রে বলা আছে যেই বছর আপনার আয় শেষ হলো বা আয় উৎপাদন বন্ধ, ওই বছরে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে অ্যাসেসমেন্টের জন্য। তার মানে সেই 3টা ক্ষেত্র আছে, যে 3 ক্ষেত্রে আয় বছর এবং কর বছর একই। এই 3টা ক্ষেত্র হলো যে যখন আপনি বাংলাদেশ ত্যাগ করবেন, যদি সম্ভাবনা থাকে যে আপনার বাংলাদেশ ত্যাগ করলে আসবেন না, তাহলে আপনি রিটার্ন জমা দিয়ে অ্যাসেসমেন্ট সম্পূর্ণ করার পর সার্টিফিকেট নিয়ে বাংলাদেশ লিভ করবেন। তারপর বলা আছে ডিসকন্টিনিউড অপারেশন, আপনার ব্যবসা যদি বন্ধ করেন, তাহলে বলা আছে ব্যবসা বন্ধ করার 15 দিন আগে আপনি সার্কেল অফিসে নোটিশ দেওয়া জানাবেন। জানানোর পরে এই কর অফিস এবং মূসক সার্কেল থেকে আপনার বই খাতা এবং স্থাবর অস্থাবর যা আছে এগুলো তারা ভেরিফাই করবে বা ইন্সপেকশন করবে। করার পরে একটা রিপোর্ট দিবেন, রিপোর্ট দেওয়ার পরে আপনার পত্রিকায় বিজ্ঞপ্তি দিবেন। দেওয়ার পরে আপনি ইনভেন্টরি বা অন্যান্য যা আছে এগুলো আপনি সেটেল ডাউন করবেন, বিক্রি করবেন, বিক্রি করে আপনি ব্যবসা বন্ধ করে দিবেন। তো আমরা অনেকে কি করে আরজিসি তে কোম্পানি ফর্ম করি, করার পর এটা
অপারেশনে যায় না, দিনের পর দিন ফেলায় রাখি, আবার ওদিকে ইনকাম ট্যাক্স রিটার্নও দেয় না। তাহলে এই ক্ষেত্রে বলা আছে কোম্পানি যেহেতু আপনি ফর্ম করছেন এবং কোম্পানির অবসান ঘটান নাই বা বন্ধ করেন নাই, তাহলে আপনি প্রতি বছর আয়কর রিটার্ন জমা দিবেন, প্রতি মাসে ভ্যাটের রিটার্ন জমা দিবেন। আর আরেকটা কেস আছে, বলছে যদি কোনো বিদেশি জাহাজ বাংলাদেশের বন্দর ত্যাগ করে, তাহলে বন্দর ত্যাগ করার সময় সে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিয়ে দেবে। এখন আসেন কর। এই কর শব্দটা আসলে আমাদের মনে প্রায় সময় ইনকাম ট্যাক্স করার সময় মনে আসে যে কর যা দেবো সেটাই, মানে আয়ের উপরে কর দিব। তাহলে আয় মানে কি, আমরা গ্রস ইনকাম বুঝাই। তাহলে আমার যে ইকোনমিক অ্যাক্টিভিটিস আছে সেই লেনদেন থেকে আমার যা ইনকাম আসলো, আমরা যদি কোনো একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখি, বিশেষ করে স্টেটমেন্ট অফ কম্প্রেহেনসিভ ইনকাম, ওই জায়গায় আমরা প্রথমে দেখি যে তার রেগুলার অ্যাক্টিভিটিস থেকে যে রেভিনিউ জেনারেট হয়, এই রেভিনিউ থেকে আমরা সেলস রিটার্ন এবং ভ্যাট বাদ দিই। বাদ দিলে আমার আসে নেট, নেট অফ ভ্যাট রেভিনিউ। এই রেভিনিউ থেকে আমরা বিভিন্ন ধরনের খরচ বাদ দিই। তাহলে আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে যা থাকে সেটা হলো আমাদের কর পূর্ব মুনাফা। কর পূর্ব মুনাফার উপর আমরা কর ক্যালকুলেশন করি। তো বেসিক্যালি আমরা বুঝি যে প্রফিট বিফোর ট্যাক্স, এর উপরে ট্যাক্সের যে রেট, সেই রেট অ্যাপ্লাই করলে যা আসে সেটাই ট্যাক্স। কিন্তু আয়কর আইনে বলা আছে আয়কর অথরিটি আপনার কাছ থেকে যা আদায় করবে তার সবই কর। তাহলে এই করের মধ্যে বলা আছে আয়কর, অতিরিক্ত মুনাফা কর, তারপরে সুপার কর, সারচার্জ, সুদ, জরিমানা, ফাইন, ফিস, পেনাল্টিস, মানে আপনার কাছ থেকে যা নিবে, আপনার কাছ থেকে আয়কর অথরিটি যা আদায় করবে সবই কর নামে অভিহিত। তো এর মধ্যে কি কি আছে দেখেন, আয়ের উপর কর, অতিরিক্ত কর। তাহলে অতিরিক্ত করটা কখন আসে? তারপরে ব্যাংকের ক্ষেত্রে অতিরিক্ত মুনাফার প্রভিশন আছে। দণ্ড কর, দণ্ড মানে হলো যে আপনি আয়কর আইনের কোনো প্রভিশন ভায়োলেট করলেন, করার কারণে আপনার কর আসলো। নির্দিষ্ট করদাতার জন্য না, বলছে নির্দিষ্ট স্তরের করদাতার জন্য অতিরিক্ত কর, সুপার কর। তারপর আছে জরিমানা, সুদ, ফিস ও অন্যান্য। তাহলে আমরা যদি সংক্ষেপে বুঝি তাহলে বলছে যে হোয়াট ইজ রিয়েলাইজ ফ্রম দ্য ট্যাক্স পেয়ার আন্ডার দ্য ইনকাম ট্যাক্স ল। তাহলে কর আইনের আওতায় আপনার মাছ থেকে যা আদায় করা হবে সবই কর। এরপর আসেন করদাতা। তাহলে আমরা যেহেতু জানি আয়কর আইন ডিরেক্ট ট্যাক্স, তার মানে যার আয় সে কর দিবে। তাহলে করদাতা মানে হলো যে কর দেয়। তাহলে কর কিন্তু সবসময় আমি আপনার স্বেচ্ছায় দেই না, কোনো সময় আমাদের কাছ থেকে আয়কর অথরিটি স্বেচ্ছায় না দিলে, মানে অনেকটা বলা যায় বলপূর্বক কর আদায় করা। তাহলে আপনি স্বেচ্ছায় দেন, অনিচ্ছায় দেন, আপনার কাছ থেকে আদায় করা হোক, মামলা করে আদায় করা হোক, অন্যের পক্ষে আপনার কাছ থেকে আদায় করা হোক, তারপরে বিগত কোনো এক সময় আপনি কর দিচ্ছেন, এই কারণে কর দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক, যার জন্য ন্যূনতম কর প্রযোজ্য, যিনি অন্যের জন্য কর দিতে লায়েবল। আরেকটা বলেছে স্বেচ্ছায় যিনি করের আওতায় আসছেন। আরেকটা বলেছে বিগত কোনো না কোনো বছর যার বিপরীতে বা যার এগেনস্টে কোনো আইনগত প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। প্রথমটা বলা আছে কি, আয় করযোগ্য কোনো ব্যক্তি, তার মানে যে ব্যক্তির কর ধার্য উপযোগী আয় আছে সে হলো করদাতা। তারপর একটা বলা আছে কর বা অন্য অর্থ পরিশোধের বাধ্য ব্যক্তি। তাহলে এখন মনে করে আপনার আয় কর নাই, মানে করযোগ্য আয় নাই। তাহলে করযোগ্য আয় নাই, ওদিকে আপনার আবার প্রাইভেট কার আছে। তাহলে প্রাইভেট কারের উপরে কিন্তু অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার বিধান আছে, আবার পরিবেশ সারচার্জ দেওয়ার বিধান আছে। তাহলে আপনার কর যোগ্য আয় না থাকা সত্ত্বেও আপনার নামে যদি গাড়ি থাকে অথবা ওয়েলথের পরিমাণ বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনার কর দেওয়া প্রয়োজন হতে পারে। অথবা এমন কোনো বিজনেস যদি থাকে সেটার উপরে সারচার্জ দেওয়া বাধ্যতামূলক, সেই ক্ষেত্রে আপনার করদাতা হিসেবে আপনি বিবেচিত হবেন। তারপর হচ্ছে যার বা অন্য কারো আয় নির্ধারিত হচ্ছে।
তাহলে আপনার স্বাভাবিক ব্যক্তি করদাতা, আপনার ফ্যামিলিতে 5 জন মেম্বার আছে, আর বলা আছে প্রত্যেকের নামে ই রিটার্ন থাকতে হবে, সরি ই10 থাকতে হবে। এখন যদি আপনার ফ্যামিলিতে 5 জন আর্নিং মেম্বার থাকে, কারোর ট্যাক্স ফাইল নাই, আপনার উপর যাবতীয় সহায় সম্পত্তি আয়ের দায়ভার আপনার উপর বর্তাবে যদি আপনার ই10 থাকে, কারণ আপনি ফ্যামিলির কর্তা, তখন সকলের দায় দায়িত্ব আপনার উপর। তারপর হচ্ছে যার পাওনা নির্ধারণের কার্যক্রম চলছে, মানে যার নিজের অথবা অন্য কারোর পক্ষে কর দিতে যিনি বাধ্য। যেমন এটার উদাহরণ যদি আমরা বলি হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, ওই জায়গায় বলা আছে যে পরিবারের সকল কিছুর দায় দায়িত্ব পরিবারের কর্তার উপরে। তাহলে কর্তার কর ফাইলে সবকিছু ইনক্লুডেড থাকবে, ওনার নামে সকল করের কার্যক্রম গ্রহণ করা হবে। তারপর এটা বলছে ন্যূনতম করদানে বাধ্য ব্যক্তি। তাহলে আমরা জানি আমরা স্বাভাবিক ব্যক্তি করদাতা, আমাদের কর থ্রেশহোল্ড লিমিট এক্সিড করলে, মানে করের সরি করমুক্ত আয়ের অতিরিক্ত আয় যদি থাকে, তাহলে আপনার আবার ন্যূনতম 5,000 টাকা কর দিতে হবে। তাহলে আপনার যদি ইনকাম 3,50,01 টাকাও থাকে, আপনার 5,000 টাকা কর দেওয়া লাগবে, তার মানে আপনার ন্যূনতম কর দিতে বাধ্য। তারপর হচ্ছে রিটার্ন বা বিবরণী দাখিলে বাধ্য ব্যক্তি। আমরা যখন 264 নম্বর ধারা পড়বো, ওই যা দেখবেন 43টা উৎস বলা আছে, ওই ধরনের উৎসের সাথে যদি আপনার সম্পৃক্ততা থাকে, তাহলে অবশ্যই আপনার রিটার্ন থাকতে হবে। তো উৎসগুলোর মধ্যে মেজর কয়েকটা উৎস হলো যে আপনার যদি সঞ্চয়পত্র থাকে, এফডিআর থাকে, 20 লাখ টাকার উপরে ব্যাংক লোন থাকে, ক্রেডিট কার্ড থাকে, আপনি যদি প্রফেশনাল প্র্যাকটিশনার হন, আপনি পার্লামেন্ট মেম্বার অথবা কোনো ইলেকশনে যদি প্রতিদ্বন্দ্বিতা করতে চান, আপনার ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স থাকে, এরকম অনেকগুলি আইটেম বলা আছে। ওই সকল ক্ষেত্রে বলা আছে আপনার রিটার্ন সাবমিট করা বাধ্যতামূলক। তাহলে রিটার্ন যদি আপনার সাবমিট করতে হয়, তাহলে আপনি করদাতা। সে ফর এক্সাম্পল আপনার গাড়ি আছে, ফ্ল্যাট আছে, জমি আছে, এই 3 ধরনের কেসে আপনার অবশ্যই রিটার্ন থাকতে হবে। আরেকটা বলেছে স্বেচ্ছায় রিটার্ন দাখিলকারী ব্যক্তি, মানে আপনার কল নাই কিন্তু কোনো কারণে আপনার রিটার্ন দরকার, তাহলে আপনি রিটার্ন সাবমিট করবেন। তাহলে রিটার্ন যে মানে এই সকল কার্যক্রমের আওতায় যারা আছে তারাই সকলেই করদাতা। তারপর আমরা বলছে আইনে করদাতা বা খেলাপি হিসেবে গণ্য। তাহলে খেলাপি হিসেবে গণ্য ব্যক্তি হলো যিনি উচ্চ কর প্রদানের দায়িত্ব প্রাপ্ত কিন্তু কর কর্তন করেন নাই, উনি খেলাপি। তাহলে খেলাপি ব্যক্তির উপরে কর সংক্রান্ত বিভিন্ন বিধান আরোপ করার সুযোগ আছে। এরপরে আসেন কোম্পানি। আমরা যেটা পড়লাম যে একটা বললাম যে করদাতা, তাহলে করদাতা হইতে পারে ব্যক্তি, মানে স্বাভাবিক ব্যক্তি অথবা কর্পোরেট পার্সোনালিটি। তার মানে কর আইনে ব্যক্তির আলাদা সংজ্ঞা দেওয়া আছে, কোম্পানিরও দেওয়া আছে এবং করদাতারও সংজ্ঞা দেওয়া আছে। কোম্পানি সংজ্ঞা বোঝার আগে আপনার আমার ব্যক্তির সংজ্ঞাটা দেখা দরকার। ব্যক্তি ইন জেনারেলি আমরা ব্যক্তি বলতে বুঝি মানে স্বাভাবিক ব্যক্তি, যার রক্ত মাংসের মানুষ বলতে যারা বোঝায়। কিন্তু বিভিন্ন আইনে কোম্পানিজ অ্যাক্ট এবং আয়কর আইনে এবং মূসক আইনে দেখবেন ব্যক্তির আলাদা আলাদা সংজ্ঞা দেওয়া আছে। তো ব্যক্তি বলতে এখানে বেসিক্যালি 2 ভাগে ভাগ করা আছে, একটা হলো কর্পোরেট আর একটা হলো নন কর্পোরেট। কর্পোরেট বলতে আমরা বুঝি আরজিসির আন্ডারে যাদের রেজিস্ট্রেশন আছে, আর নন কর্পোরেট বলতে আমরা বুঝি এই স্বাভাবিক ব্যক্তি, তারপরে হিন্দু অবিভক্ত ফ্যামিলি, মানে হিন্দু অবিভক্ত পরিবার। আগে ব্যক্তি সংঘ, ফার্ম এগুলিও নন কর্পোরেটের আওতায় ছিল, এই বছর এই ফার্ম ব্যক্তি সংঘ এগুলোর কর্পোরেটের আন্ডারে নিয়ে আসা হয়েছে। তাহলে ব্যক্তি বলতে যদি সংক্ষেপ আমরা বুঝি, ব্যক্তি বলতে শুধু কোনো স্বাভাবিক ব্যক্তিকে বোঝায় না, তার মধ্যে আইনি সত্তা মানে যাদের লিগ্যাল পার্সোনালিটিজ আছে বা কর্পোরেট পার্সোনালিটি অথবা যাদের কাগজের মাধ্যমে জন্ম লাভ করে তাদেরও বোঝানো হয়। তাহলে দেন ব্যক্তি বলতে আয়কর আইনে বলা আছে স্বাভাবিক ব্যক্তি, ফার্ম, অ্যাসোসিয়েশন অফ পার্সন, হিন্দু অবিভক্ত পরিবার, ট্রাস্ট, তহবিল এবং কোম্পানি।
কোম্পানি বলতে আমরা ইউজুয়ালি বুঝি 1994 সালের কোম্পানি আইনে নিবন্ধিত প্রতিষ্ঠান। এর বাইরেও দেখবেন যে ওই জায়গায় বলা আছে কর্পোরেট, তারপরে ফরেন কোম্পানি, এই শব্দগুলো বলা আছে। কিন্তু কোম্পানি জানি, সরি, আয়কর আইনে বলা আছে মূল কথাটা হইলো এই যে স্বাভাবিক ব্যক্তি, ফার্ম, ট্রাস্ট, হিন্দু অবিভক্ত পরিবার এরা ছাড়া বাকি সবাই কোম্পানির সংজ্ঞায় পড়বে যদি কোম্পানির যে ডিরেক্টর অ্যাটলিস্ট দুজন লাগে, এই দুজনের যে কেউ একজন যদি কর্পোরেট পার্সোনালিটির মধ্যে থাকে। কোম্পানি বলতে দেখেন 2031-এ, সেকশন 2031-এ অনেক বিষয় বলা আছে। প্রথম বলা আছে কোম্পানি আইন অনুযায়ী যাকে কোম্পানি বলা হয়। তারপর হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানের লিয়াজো বা রিপ্রেজেন্টেটিভ অথবা ব্রাঞ্চ অফিস যদি তার বাংলাদেশে কোনো স্টাবলিশমেন্ট থাকে। তার হচ্ছে বিদেশি বিদেশি দেশের আইনে নিবন্ধিত সংঘ বা সংস্থা, মানে বাংলাদেশের বাইরে ইনকর্পোরেটেড কিন্তু তার বাংলাদেশে আবার ব্রাঞ্চ অফিস আছে। তাহলে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, এইভাবে অনেক ক্লাসিফিকেশন বলা আছে। যার মূল কথাটা হলো স্বাভাবিক ব্যক্তি, ফার্ম, ট্রাস্ট এবং হিন্দু অবিভক্ত পরিবার ছাড়া বাকি সবাই কোম্পানি হিসেবে বিবেচিত হবে। এরপরে বলা আছে দাতব্য উদ্দেশ্য। তাহলে দাতব্য উদ্দেশ্যটা এখানে আলাদা করার উদ্দেশ্য হলো আমরা যারা ট্রাস্ট সম্পর্কে ধারণা রাখি, আমরা জানি যে ট্রাস্ট দুই ধরনের থাকে, একটা হলো পাবলিক ট্রাস্ট আর একটা প্রাইভেট ট্রাস্ট। তাহলে অনেকেই ট্রাস্ট গঠন করে কর ফাঁকি দেওয়ার চেষ্টা করেন। এই ফাঁকিটার নিরোধ করার জন্য বলা আছে যে কোনো চ্যারিটেবল অর্গানাইজেশন অথবা ট্রাস্ট তার আয় করমুক্ত হবে তখনই যদি সেটা দাতব্য প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত হয়। তাহলে দাতব্য হিসাবে বিবেচিত হবে কখন? যদি দরিদ্র জনগোষ্ঠীর জন্য সে ত্রাণ দেয়, এডুকেশনের ব্যবস্থা করে, চিকিৎসার ব্যবস্থা করে, আরেকটা হলো জন উপযোগী মানে সমাজ কল্যাণমূলক কার্যক্রম যদি করে। এখন বলছে এই কার্যক্রম সে করলেও সে দাতব্য প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে না যদি এনবিআর এর পারমিশন না থাকে। আর এনবিআর এর পারমিশন নিতে গেলে তার অবশ্যই আবার সমাজ কল্যাণ অধিদপ্তরের পারমিশন লাগবে। তাহলে এই যে দাতব্য প্রতিষ্ঠান মানে দাতব্য কার্যক্রম করার পরেও দাতব্য প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে না যদি কর কমিশনারের অনুমোদন না থাকে, সে যদি কমার্শিয়াল ট্রানজেকশন করে, আর সে যদি বিনিময় মানে কমার্শিয়াল ট্রানজেকশন অথবা ইকোনমিক অ্যাক্টিভিটিস থেকে বিনিময় নেয় এবং বিনিময়ের মূল্য যদি 1 কোটি টাকার অতিরিক্ত হয়, তাহলে 1 কোটি টাকার অতিরিক্ত যদি বিনিময় মূল্য নেয় তাহলে তার যত ধরনের সামাজিক কার্যক্রম আছে সবগুলোর উপরে ট্যাক্স প্রদান করতে হবে। তাহলে আমরা যদি সংক্ষেপে বুঝি শুধু একটি পড়লেই হবে। এখন আসেন আয়কর আইনে নিবাসী এবং অনিবাসী, মূসক আইনেও একই সংজ্ঞা দেওয়া আছে। তাহলে নিবাসী এবং অনিবাসী ক্লাসিফিকেশন করার মূল উদ্দেশ্য হলো কোনো ব্যক্তি যদি নিবাসী হিসেবে বিবেচিত না হয়, সেটা হইতে পারে কোম্পানি, হইতে পারে পার্টনারশিপ ফার্ম, হইতে পারে স্বাভাবিক ব্যক্তি, তাহলে আয়কর আইনে যত ধরনের সুযোগ সুবিধা আছে এই সুযোগ সুবিধাগুলি অনিবাসী ব্যক্তি পাবে না। তাহলে নিবাসীর এই সংজ্ঞার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাভাবিক ব্যক্তির ক্রাইটেরিয়া ডিফাইন করা। তো এখানে বলা আছে যে কোনো স্বাভাবিক ব্যক্তি আয় বছরে বাংলাদেশে যদি 183 দিন থাকে, মানে সে ধারাবাহিক ভাবে হোক অথবা বিক্ষিপ্ত ভাবে 183 দিন থাকলে সে স্বাভাবিক ব্যক্তি হবে, নিবাসী ব্যক্তি। এখন সে যদি আয় বছর 183 দিন না থাকেন তাহলে দেখতে হবে সে আয় বছর 190 দিন ছিলেন কিনা, পাশাপাশি পূর্ববর্তী 4 আয় বছরে মোট 365 দিন বা তার বেশি ছিলেন কিনা, তাহলে সে বাংলাদেশের নিবাসী। এই ক্রাইটেরিয়া ফিল আপ না করলে সে অনিবাসী। এখন নিবাসী ব্যক্তি যদি নিবাসী হয় তাহলে তার সুযোগ সুবিধা কি? নিবাসী হইলে আয়কর আইনে যে করমুক্ত সুবিধা আছে এই সুবিধা তিনি পাবেন। আর উনি যদি অনিবাসী ফরেনার হন তাহলে উনি কোনো এক্সাম্পশন নাই, করমুক্ত সুবিধা নেই।
তারপর আয়কর আইনে আমরা জানি ষষ্ঠ তফসিলে বলা আছে পার্ট 3-তে আপনার আয়ের উপরে আপনি কিছু রিবেট পাবেন, ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট পাবেন। অনিবাসী হইলে এই সুযোগ সুবিধা উনি পাবেন না। তারপরে দেখবেন ষষ্ঠ তফসিলে বলা আছে যদি আপনি স্যালারিড পার্সন হন, মানে আপনার আয়ের উৎস যদি এমপ্লয়মেন্ট থেকে আসে বা নিয়োগ থেকে, তাহলে বলা আছে আপনার মোট আয়ের মানে বেতন খাতের মোট আয়ের 1/3 অথবা 5 লাখ পর্যন্ত এক্সেমটেড। অনিবাসী ফরেনার এই এক্সেমশন সুবিধা পাবেন না। তাহলে আমরা যদি সংক্ষেপে চিন্তা করি যে নিবাসী, তো নিবাসী স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে বলা আছে উনি যদি 183 দিন বাংলাদেশে অবস্থান করেন অথবা 90 দিন এবং পূর্ববর্তী 4 বছর মিলে 365 দিন থাকে। আর বাকি ব্যক্তির ক্ষেত্রে বলা আছে যদি ওই প্রতিষ্ঠান অথবা সংঘের নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ডিসিশন মেকিং এর ক্ষমতা সম্পূর্ণভাবেই আয় বছরে বাংলাদেশ থেকে হয়, তাহলে সেটা বাংলাদেশের নিবাসী কোম্পানি হিসেবে বিবেচিত হবে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা আপনার বাসায় প্র্যাকটিস করবেন। এরপর আসেন পার্কিজিট। পার্কিজিট উদাহরণটা খুব ইম্পর্টেন্ট। পার্কিজিট শব্দের অর্থ হলো বেতন পূরক। আমরা যারা বিভিন্ন কোম্পানিতে নিয়োগ প্রাপ্ত মানে শ্রমের বিনিময়ে কিছু পাই, এটা হতে পারে মেধাভিত্তিক শ্রম অথবা কায়িক শ্রম। তার মানে নিয়োগকর্তার কাছ থেকে আপনি কিছু পাইলে আপনি নিযুক্ত হইলেন। তার মানে এখানে নিয়োগকর্তা এবং নিযুক্ত দুটা সম্পর্ক থাকতে হবে। কিন্তু নিয়োগকর্তার কাছ থেকে আপনি যা পাবেন সেটাই আপনার বেতন। আমরা যদি পে স্লিপ দেখি, পে স্লিপ দেখি যে আমরা বেসিক স্যালারি, তারপরে হাউস রেন্ট অ্যালাউন্স, কনভেন্স, মেডিকেল অ্যালাউন্স, এডুকেশন অ্যালাউন্স, এন্টারটেনমেন্ট, এরকম বিভিন্ন নামে পে স্লিপ বিশাল বড় একটা ফর্দ। এই ফর্দের মধ্যে কিছু কিছু শব্দ আছে, যেমন মূল বেতন, তারপরে কন্ট্রিবিউশন টু বিভিন্ন ফান্ড। এখন আপনার বলতে হবে যে পার্কিজিট এবং বেতন এই দুটার মধ্যে পার্থক্য কি। এখন এটা ডেফিনেশন সরাসরি দেওয়া নয়, এখানে বলা আছে একটা এক্সিস্টিভ সংজ্ঞা বা ইনক্লুসিভ সংজ্ঞা। তো সংজ্ঞা বলা আছে কি কি বিষয় বেতন সংজ্ঞার অন্তর্ভুক্ত না, মানে পার্কিজিট হিসেবে বিবেচিত হবে। যাই আমি আপনার কিছুক্ষণ পরে ফোন দিচ্ছি, হ্যাঁ। শুরুতে আমরা যেটা বলছিলাম যে আপনি যদি কোম্পানির ট্যাক্সের লোড কমাইতে চান, তাহলে সেকশন 55 আপনার খুব ভালোভাবে বুঝতে হবে। আর 49, 49-এ বলা আছে বেতন সরি ব্যবসায়িক আয় থেকে কি কি খরচ বাদযোগ্য। আর 55-তে বলা আছে লিমিটেশন, যে কোন কোন খরচ আপনি কত টাকা পর্যন্ত কর আইন অনুযায়ী ডিডাক্টেবল। এর মধ্যে ইম্পর্টেন্ট ইস্যু হলো পার্কিজিট। তো পার্কিজিট মানে হলো কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি যা পান, এর মধ্যে কিছু শব্দ আছে, এই শব্দের বাইরে যা আসবে সেটাই পার্কিজিট। তাহলে সংক্ষেপে বুঝলে বেনিফিট বা সুবিধা মূল্য অথবা ভাতা, এই 3টা শব্দের সমন্বয়ে যে সুবিধাগুলো আপনি পান সেগুলো বলা হচ্ছে পার্কিজিট। তাহলে কি কি জিনিস পার্কিজিট না এটা জানলে আপনার এনাফ। সেটা বলা হচ্ছে বেতন, সরি মূল বেতন, বকেয়া বেতন, অগ্রিম বেতন। তাহলে প্রথমে বলা হচ্ছে যে পার্কিজিট অর্থ হলো নিয়োগকর্তা কর্তৃক কর্মচারীকে প্রদত্ত ইনসেনটিভ বোনাস সহ যে কোনো প্রকারের সুবিধা। তাহলে কি কি বিষয় পার্কিজিটের মধ্যে না সেটা বলা আছে মূল বেতন, বকেয়া বেতন, অগ্রিম বেতন, উৎসব ভাতা, লিভ এনগেজমেন্ট, ওভারটাইম। আর একটা হচ্ছে স্বীকৃত ভবিষ্যৎ তহবিল, পেনশন তহবিল, আনুতোষিক, সুপারঅ্যানুয়েশন ফান্ড। তাহলে এই ধরনের খাতে যা দেওয়া হয় এর বাইরে আপনারা যা দেয় সবই পার্কিজিট।
পার্কিজিটের ক্ষেত্রে বলা আছে কোন একটা আয় বছরে নিয়োগকর্তা তার কোন একজন কর্মী অথবা কর্মকর্তাকে যত টাকায় পার্কিজিট ভাবে প্রদান করে, সেটা যদি 20 লাখ টাকার অতিরিক্ত হয়, তাহলে 20-এর অতিরিক্ত যত টাকা দিল, এই অতিরিক্ত টাকাটা কোম্পানির হাতে কর ধার্য উপযোগী ইনকাম হিসাবে বিবেচিত হবে। তাহলে আপনি আপনার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের মনে করেন মাসে 10 লাখ টাকা বেতন দেন। তো 10 লাখ টাকার মধ্যে আপনি বললেন যে মূল বেতন 5 লাখ, আর বাকি 5 লাখ বিভিন্ন সুবিধা। তাহলে আপনার বিভিন্ন সুবিধার মানে হলো পার্কিজেট। তাহলে আপনি 12 মাসে তারে 60 লাখ টাকা বিভিন্ন ধরনের সুবিধা দিলেন। তো করাইনে বলা আছে যে আপনার বুকস অফ অ্যাকাউন্টসে আপনি 10 লাখ ইন্টু 12 মাস 1,20,00,000 টাকা ম্যানেজিং ডিরেক্টরের বেতন দেখাইছেন। এখন বলা আছে যে এই 1,20,00,000-এর মধ্যে কর আইনে অ্যালাউ করবে হলো 80 লাখ, আর বাকি 40 লাখ টাকা ডিজেলাও হবে। তাহলে ডিজেলাও মানে খরচ কমা মানে হলো আয় বাড়া। তাহলে এই আয়ের উপর স্টেট ট্যাক্স আরোপ হবে। তাহলে আপনি যারে বেতন দিলেন তার কাছ থেকে কর কাটছেন, সরকারি ট্রেজারিতে জমা দিচ্ছেন, আপনি ব্যাংক চ্যানেলে বেতন দিচ্ছেন, দেওয়ার পরেও এই 55 ধারার এই লিমিটেশনের কারণে 40 লাখ টাকার উপরে আপনার আবার পুনরায় কর দেওয়া লাগবে। তাহলে আপনি যখন কর আইন ভালো বুঝলেন, বুঝলে আপনি চিন্তা করবেন যে এই যে বেতন, এই বেতনটা অন্য কোন ফর্মে দিলে এটার উপর ট্যাক্স আসবে না, বা খরচটা ট্যাক্সেবল এক্সপেন্সেস হিসেবে দেখানো যাবে। তাহলে দেখেন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যেটা বেসিক্যালি পরিপত্র থেকে নেওয়া আছে, 2023 সালের পরিপত্র। তো এই কারণে আমি বারবার বললাম যে যারা আয়কর আইন থিওরিটিক্যাল আলোচনায় না বুঝবেন, তারা 23 সাল থেকে এই পর্যন্ত যে কটা পরিপত্র আসছে সবগুলি ঘাটবেন, আর ইনকাম ট্যাক্স নির্দেশিকা যে সকল উদাহরণ আছে উদাহরণগুলি দেখবেন, তাহলে মোটামুটি ক্লিয়ার হবে। মানে বেশি বই ঘাটাঘাটির দরকার নাই। আর বাজার থেকে বই কিনলে দেখবেন যে ওই বইগুলো আপডেট না। তাহলে পুরাতন বই পড়ে আপনি মানে ভুল জিনিস শিখলেন। এই কারণে ওই গাইড বই, ছোটি বই ওগুলি সহজে কিনবেন না। 1984 আইন পর্যন্ত দেখবেন যে পরিপত্রে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ খুব কম থাকতো। এখন কিন্তু এই পরিপত্রগুলো অনেক এনরিচড। তাহলে আমি যেটা বারবার বললাম যে ব্যবসা খাতের আয় বুঝতে গেলে পরিপত্রে দেখবেন ব্যবসা খাতের আয়ের উপরে 5টা এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পল ভালো বুঝলে আপনি মানে ভালো সিএফ হওয়ার পাশাপাশি কর আইনও ভালো বুঝবেন। মানে কিভাবে আপনি কমপ্লায়েন্স অ্যাকাউন্টস প্রিপেয়ার করবেন এটা সহজে বুঝতে পারবেন। তাহলে দেখেন এখানে এক ভদ্রমহিলার কথা বলা আছে যে উনি প্রতিষ্ঠান থেকে বেতনের বাইরেও অন্যান্য সুযোগ সুবিধা পান, যেটা মূল বেতনের বাইরে। যেমন সন্তানের স্কুলের বেতন, গৃহকর্মীর বেতন, ড্রাইভারের বেতন, তারপরে গ্রুপ ইন্স্যুরেন্স, বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স, মহার্ঘ ভাতা, এককালীন ইনসেনটিভ, এবং কোম্পানি তার আয়করও পরিশোধ করছিল। তাহলে আমরা জানি যে পার্কিজিট মানে হলো এর বাইরে যা পায়, এই যে মূল বেতন, বকেয়া বেতন, এগুলির বাইরে। কনফিউশন লাগে অনেক সময়, দেখবেন যে ছুটি নগদায়ন আর একটা বলা আছে লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স। তাহলে ছুটি নগদায়ন মানে হলো যে আপনি ছুটি, অর্জিত ছুটি কাটান নাই, তখন আপনারা নগদ টাকা দিয়ে দিবেন, এটা পার্কিজিট না। আর লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স মানে কি, আপনার ছুটি কাটানোর জন্য বা ছুটিকালীন এনজয় করার জন্য কোম্পানির থেকে আপনার একটা বেসিক দেয়। তাহলে আপনি ছুটিও কাটাবেন, আবার রিফ্রেশমেন্টের জন্য আপনি কোথাও ঘোরাঘুরি করতে গেলেন, এটারে বলা হচ্ছে পার্কিজিট। তাহলে এখন আরেকটা জিনিস দেন, আয়কর পরিশোধ। তাহলে আপনি কোম্পানির কর্মকর্তা, আপনার সাথে এগ্রিমেন্ট আছে যে আপনি বেতন পাবেন আর আপনার কর কোম্পানি পরিশোধ করে দিবে। তাহলে করটা কোম্পানি পরিশোধ করুক আর আপনি করুন, সরকার কর পাওয়া গেছে, তাহলে সেকেন্ড টাইম আরেকজনের কাছ থেকে কর নেওয়ার দরকার সরকারের হাতে নাই। তাহলে আপনি ব্যক্তি হিসাবে যখন সুবিধা হিসাব করলেন, আয়কর কোম্পানি সরকারের প্রদান করছে, আপনারা দেয়নি। এই কারণে এটা আপনার পার্কিজিট না। তাহলে দেখেন এখানে উদাহরণটা দেওয়া আছে যে সন্তানের স্কুলের বেতন 12 মাস পাইছেন, গৃহকর্মীর বেতন 12 মাস, এইভাবে
টোটাল 46,84,000 টাকা আপনি পার কেজি বাবদ পাইছেন। তাহলে আপনি কর্মচারী হিসেবে 46,84,000 টাকা পাইলেন পার কেজি। এখন কর আইনের ষষ্ঠ তফসিলে বলা আছে এই পার কেজি আপনি বেতন খাতে সর্বোচ্চ এলাও হবে যত টাকা বেতন খাত থেকে পেলেন তার 3/1 ভাগ, অথবা 4,50,000। তাহলে বাকি যে অর্থ, এই অর্থের উপর আপনার কর দেওয়া লাগতেছে, মানে আপনি বেনিফিশিয়ারি হিসেবে। আর এই যে আপনি নিয়োগকর্তার কাছ থেকে যে কর আপনার তরফে কোম্পানি দিয়ে দিচ্ছে, এটা বলা আছে এই আচার অনুযায়ী আপনি যে কর্মচারী বা কর্মকর্তা আপনার জন্য আর এটা ট্যাক্সেবল না। একজন কর দিয়ে দিচ্ছেন এটা না, কিন্তু কোম্পানির হাতে যখন খরচ দিতেছে, কোম্পানি যখন খরচ দেখাইতেছে তখন কিন্তু এই যে কর প্রদান করছে অন্যের তরফে, এটাও কোম্পানির হাতে খরচ। তাহলে এদিকে দেখেন যিনি পাইছেন ওনার অন্য বেনিফিট হলো 46,84,000, আর কোম্পানির বুকসে খরচ হিসাবে আসবে 48,84,000। এখন বলা আছে অনুমোদিত পার কেজি হলো 20,000, সরি 20 লাখ। এই বাকি 28,84,000 টাকার উপরে প্রতিষ্ঠান কর প্রদান করে। তাহলে এই যে বেতন, এই বেতন আপনি তারে কিভাবে দিবেন সেই বিষয়টা আপনি ডিটারমাইন করতে হবে। যেমন বেতনও পাইলেন, কোম্পানির বুকসে আসলো, ট্যাক্সেবল এক্সপেন্সেস হিসেবে, সরি ডিডাক্টেবল এক্সপেন্স হিসেবে ট্রিট দিল। তাহলে এই বিষয়গুলি অ্যাকাউন্ট করার আগে আপনার আমার মিটিগেট করতে হবে, আদারওয়াইজ আপনার করের বোঝায় পড়বে। এরপরে আসেন বলা আছে বার্ষিক মূল্য। বার্ষিক মূল্য হলো অ্যানুয়াল ভ্যালু। এটা বেসিক্যালি রিলেটেড টু রেন্টেড প্রপার্টিস। গত বছর পর্যন্ত, সরি এই 24 সালের পরিপত্র, সরি ফাইন্যান্স অ্যাক্ট হওয়ার আগ পর্যন্ত এই বার্ষিক মূল্য বলতে শুধুমাত্র হাউস প্রপার্টি বোঝাইতো, যে আপনি বাড়ি ভাড়া দিয়ে যদি কিছু পান সেই ক্ষেত্রে। 2023 সালের আইনে আসছে যে আপনি বাড়ির পাশাপাশি অন্যান্য যা আছে তাও যদি ভাড়া দেন তাহলে বার্ষিক মূল্য হিসাব করতে হবে। তাহলে বার্ষিক মূল্য হলো যে আপনি বাড়ির যে মূল্যে ভাড়া দিচ্ছেন, আর বাড়ির পৌর মূল্য বা মিউনিসিপাল ভ্যালু, আর যুক্তিসঙ্গত ভাড়া মূল্য, এই তিনটার মধ্যে যা বেশি সেটাই বার্ষিক মূল্য। আমরা যেন কর ফাঁকি দিতে না পারি এই কারণে আমি আপনার যে মূল্যে ভাড়া দেখাবো কোনো একটা ফ্ল্যাট, বিসিটি যদি সেটারে ডিসএগ্রি করে, তাহলে তার ইন্সপেক্টর আপনার বাড়ি যে জায়গায় আছে সে জায়গায় আসবে, আসে আশেপাশের বাড়িঘর অ্যানালাইসিস করবে, ভাড়া যাচাই করবে, যাচাই করে তাদের কাছে যেটা যুক্তিসঙ্গত মনে হবে সেটাই ভাড়া মূল্য। তাহলে এটা সংক্ষেপে যদি বলি তাহলে বলছে অ্যানুয়াল ভ্যালু ইজ দ্য হায়ার অফ ফেয়ার রেন্ট অ্যাট ইয়ার এন্ড অর অ্যাকচুয়াল অ্যানুয়াল ভ্যালু। তাহলে যা বেশি সেটাই ভাড়া মূল্য, মানে ফেয়ার ভ্যালুটা ইচ্ছে গেলে বার্ষিক মূল্য। কারণ ব্যক্তির সঙ্গে আমরা পড়ছি ব্যবসা। তাহলে ব্যবসা বলতে আমরা বুঝি কোনো ভেঞ্চার, ইফোর্ট, কোনো ট্রেড, কমার্স, এগুলি। তাহলে ব্যবসা বলতে আবার পাশাপাশি বলা আছে পেশা বা বৃত্তি। তাহলে আমরা যারা প্র্যাকটিশনার আছি, অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, লিগ্যাল অ্যাডভাইজার, তারপরে ডক্টর, এদের আয়টাও ব্যবসা খাতের আয় হিসাবে বিবেচিত হবে। তাহলে আমরা সেকশন 45 থেকে 56 বুঝলে এই ভোকেশন, প্রফেশন এবং বিজনেস, এই তিনটার ক্যালকুলেশন একই রকম। তাহলে এই ব্যবসা খাতের আয় যখন আমরা ডিটারমিন করব তখন আমাদের একটা জিনিস আলাদা করতে হবে, সেটা হলো যে ব্যবসা এবং নন বিজনেস, এই দুই ধরনের ইনকামকে আলাদা করতে হবে। কারণ ব্যবসার জন্য ট্যাক্সের রেট যেমন আলাদা, নন বিজনেসের উপরে ট্যাক্সের রেট আলাদা। কারণ এই নন বিজনেসের ট্যাক্সের রেট আলোচনা করা হচ্ছে 7 শিডিউলে। তাহলে যারা ব্যবসা নিয়ে আলোচনা করবো তাদের আমাদের 7 শিডিউল খুব ভালোভাবে বুঝতে হবে। তারপর আসেন মূলধনী পরিসম্পদ। এই মূলধনী পরিসম্পদ বোঝার উদ্দেশ্য হলো 7 শিডিউলে বলা আছে ক্যাপিটাল গেইন। আমরা জানি ক্যাপিটাল গেইনের উপরে করের হার 15%। তাহলে ক্যাপিটাল গেইন কখন অ্যারাইজ হয়, আর স্থাবর সম্পত্তি মানে পরিসম্পদ হওয়া সত্ত্বেও কোন কোন সম্পদের উপরে গেইন হইলো তার উপরে ক্যাপিটাল গেইন ট্যাক্স দেওয়া লাগবে না, সেটা বোঝার জন্য
এই সেকশন 2 এর 77 আপনার আমার বুঝতে হবে। তাহলে মূলধনী পরিসম্পদ যারা আমরা অ্যাকাউন্টিং স্টুডেন্ট আমরা জানি ক্যাপিটাল নেচারের কোন অ্যাসেট, যেটা ব্যবসায়, ট্রেড, কমার্স এগুলিতে কনজিউম করা হয় না, ব্যবহার করা হয়, ব্যবহার করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা হয়, প্রোডাকশন করা হয়। তার মানে এইগুলির ইউজফুল লাইফ মূল্যের 1 ইয়ার। এগুলো আমরা ব্যবসার উদ্দেশ্যে করি না, কিন্তু ব্যবসা ব্যবহারের জন্য করি। তাহলে এই ধরনের ক্যাপিটাল অ্যাসেট বিক্রয় করা যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হয়, তাহলে ক্যাপিটাল গেইন অ্যারাইজ হয়। তাহলে ক্যাপিটাল গেইন মানে হলো সেলস ভ্যালু গ্রেটার দেন পারচেস ভ্যালু বা পারচেস প্রাইস, তাহলে ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন হলে তার উপর আমার কর দেওয়া লাগবে। তাহলে ক্যাপিটাল গেইনের মধ্যে আরেকটা বিষয় অন্তর্ভুক্ত আছে, হলো শেয়ার বা স্টক। শেয়ার বা স্টকের উপরে গেইন ট্যাক্স, এটার ক্ষেত্রে আবার একটু পার্থক্য আছে। তো পার্থক্যটা হলো যারা আমরা স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতা, মানে কোনো কোম্পানির শেয়ার হোল্ডার, ডিরেক্টর না, প্লেসমেন্ট শেয়ার হোল্ডার না, অথবা স্পন্সর শেয়ার হোল্ডার না, তারা শেয়ার লেনদেনের মাধ্যমে যে গেইন করব, সেই গেনের 50 লাখ টাকার মধ্যে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। এর অতিরিক্ত আয় হলে তার উপরে ট্যাক্স দেওয়া লাগে। এবং এই গেইন ট্যাক্সের উপরে করের হার কত সেটাও 7 শিডিউলে বলা আছে। এখন বলা আছে কোন কোন বিষয় মূলধনী পরিসম্পদ না। তাহলে আমরা প্রথমে বলছি ক্যাপিটাল অ্যাসেট হইলে, তা আমরা জানি এই যে ব্যবসার ট্রেডিং আইটেম অথবা ইনভেন্টরিজ, এইগুলি মূলধনী পরিসম্পদ না। আর আপনার আমার ক্ষেত্রে, মানে আমরা যারা স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতা, আপনার আমার কাছে মনে করে গাড়ি একটা বিক্রি করছে, এটা লাভ হয়েছে, ক্রয় মূল্যের অতিরিক্ত যে বিক্রি করছে, এর উপরে কর দেওয়া লাগবে। আইনে বলা আছে যেগুলো আপনি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করছেন, মানে ব্যবসায়িক পারপাসে না, এই ধরনের সয় সম্পত্তি বিক্রি করে যদি লাভ হয়, তার উপরে কোনো গেইন ট্যাক্স নাই। তা আমি আপনার যদি এই সম্পর্কে ভালো ধারণা না রাখি, অ্যাসেসমেন্ট পর্যায়ে দেখবেন একটু যদি ক্রিটিক্যাল অফিসার হয়, সে পালস যাচাই করে যদি বুঝে যে আপনি ভালো বুঝেন না, তখন বলবো যে ভাই, আপনি যানবাহন বিক্রি করছেন, লাভ হয়েছে, এটার উপরে কর দেন। তারপরে আসেন মোটায়। তা আমরা জানি কর দিব করযোগ্য আয়ের উপরে। করযোগ্য আয় মানে হলো আপনার আয় থেকে অ্যালাউবেল এক্সপেন্সেস, অ্যালাউবেল অ্যালাউন্সেস বাদ দেওয়ার পরে যা থাকে তার উপরে কর দিবেন। আর আমরা বরাবর জানছি যে 7টা খাত, মানে আপনি যতভাবে আয় উপার্জন করেন তার 7টা ভাগে ভাগ করা হবে। এই 7টা ভাগ আয়কর আইনেও বলা আছে, আবার এই যে ইনকাম ট্যাক্স নির্দেশিকা আইটি 11/2023, এখানে আমার সেকেন্ড পেজে বলা আছে। সেকেন্ড পেজে বলা আছে কি কি জিনিস: চাকরি হইতে হয়, ভাড়া হইতে হয়, কৃষি হইতে হয়, ব্যবসা হইতে হয়, মূলধনী আয়, আর্থিক পরিসম্পদ হইতে হয়, তারপর অন্যান্য উৎস হইতে হয়। এরপরে আরো 3টা খাত বলা আছে। এই 3টা খাত ক্লাবিং অফ ইনকাম। ক্লাবিং মানে হলো অন্যের আয় আপনার আয়ের সাথে সংশ্লিষ্ট করা। তো ওই 3টা খাত হলো, আপনি যদি কোনো পার্টনারশিপ ফার্ম অথবা অ্যাসোসিয়েশন থেকে আয় পান, সে আয় আপনার আয়ের মধ্যে ইনক্লুড হবে। অপ্রাপ্তবয়স্ক সন্তান, স্ত্রী বা স্বামীর আয়, এটা হলো ক্লাবিং। আর একটা হচ্ছে বিদেশে উদ্যুক্ত করযোগ্য আয়, মানে বিদেশ থেকে আয় আসতেই করযোগ্য, বিষয়টা এরকম না। বিদেশ থেকে আয় কখন করযোগ্য হবে না সেটা জানতে হবে। সেটা জানতে হলে আমরা জানি 6 শিডিউল পার্ট 1-এ বলা আছে, যদি বিদেশে কোনো উদ্বুদ্ধ আয় আপনি বাংলাদেশের ব্যাংক চ্যানেলে আনেন, তাহলে সেটার উপরে কর নাই। তার মানে আপনি যদি নন ব্যাংক চ্যানেল আনেন, হুন্ডির মাধ্যমে আনেন, সেই ক্ষেত্রে সেটার উপরে কর দেওয়া লাগবে। তাহলে এইভাবে 7টা খাত প্লাস এই 3টা খাত, এই টোটাল 10টা খাত একসাথে করার পরে যে টাকা আসবে সেই টাকার উপর আপনি কর দিবেন। তাহলে এই 7টা খাত যদি আমরা সংক্ষেপে চিন্তা করি, তাহলে একটা শব্দ সংক্ষেপ আসে, এটা হলো ইরা বিজি ফাও। তাহলে ই ফর এমপ্লয়মেন্ট, আর ফর রেন্ট, এ ফর এগ্রিকালচার, বি ফর বিজনেস, জি ফর গেন, এফ এ মানে হলো ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ও ফর আদার ইনকাম। এরপর হলো পার্টনারশিপ, ক্লাবিং আর ফরেন ইনকাম। এখন এই যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এটা যদি আমরা সংক্ষেপে বুঝি, যে কোথাও আপনি টাকা লগ্নি করলেন বা বিনিয়োগ করলেন,
বিনিয়োগ করার পর বিনিয়োগের অতিরিক্ত কিছু যদি আপনি পান, তাহলে সেই খাতটাই হবে ফাইন্যান্সিয়াল অ্যাসেট। তার মানে আপনি ব্যাংকে রাখবেন টাকা, সঞ্চয়পত্র, ডিপিএস, এফডিআর, আবার ইসলামী শরিয়া ভিত্তিক গেলে সে জায়গায় বলে মুনাফা। আপনি কোথাও টাকা খাটাইলেন, শেয়ারে ডিভিডেন্ড পাইলেন, এগুলো হলো ফাইন্যান্সিয়াল অ্যাসেট। আর বলা আছে অন্যান্য উৎস হতে আয়। এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে। বেসিক্যালি প্রথম 6টা খাতের মধ্যে যদি না পড়ে তখন ওটা হলো অন্যান্য উৎস। অন্যান্য উৎসের মধ্যে রয়্যালটি, লাইসেন্স ফি, তারপর হচ্ছে অনারেরিয়াম, ফিস, সরকার কর্তৃক প্রদত্ত নগদ ভর্তুকি, ক্যাশ ইনসেনটিভ, ক্যাশ সাবসিডি, এগুলো হলো অন্যান্য উৎসের আয়। এরপরে সাধারণ রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ। তো আমরা গত ক্লাসে বলছিলাম যে আয়কর আইন জানার মূল উদ্দেশ্য হইল আয় বছরের শেষে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন নির্ধারিত ফর্মে, নির্ধারিত সময়ের মধ্যে, নির্ধারিত পদ্ধতিতে সঠিকভাবে, সম্পূর্ণভাবে, নির্দিষ্টভাবে বা নির্দিষ্ট ওয়েতে জমা দেওয়া। তাহলে বলা আছে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ। নির্দিষ্ট তারিখ মানে সর্বশেষ তারিখ, কোন তারিখের মধ্যে জমা দিবে। কোশ্চেন আসে আমি কি এর আগে জমা দিতে পারবো কিনা বা এর পরেও জমা দিতে পারবো কিনা। ওইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা জানি আয়কর রিটার্ন, যে প্রথমে যেটা বললাম যে আয় বছরেও রিটার্ন জমা দেওয়ার বিধান আছে, 3টা এক্সেপশন বলছিলাম। আর একটা হলো নির্দিষ্ট তারিখের মধ্যে যদি আপনি জমা না দিতে পারেন তাহলে আপনি কি করবেন। ওই জায়গায় বান নাই, বলা আছে নির্দিষ্ট তারিখের পরেও আপনি জমা দিতে পারবেন, তবে সেই ক্ষেত্রে আপনার অতিরিক্ত জরিমানা দিতে হবে। নির্দিষ্ট তারিখের পরে আপনার কিছু বেনিফিট কার্টেল হবে, মানে ইনভেস্টমেন্ট রিবেট আপনি পাবেন না। তারপরে প্রতি ডিফল্ট ডে এর জন্য আপনি, সরি ডিফল্ট মান্থের জন্য 2% হারে জরিমানা দিবেন, এরকম কিছু বিধান আছে। আর একটা হলো আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিলে সেটা বলা হবে স্বনির্ধারণী, মানে আপনার রিটার্ন আপনার জমা দেওয়া মাত্র অনলাইনে ট্যাক্সের রিটার্ন জমা দিলে আপনার সার্টিফিকেট অথবা অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবেন। আর যদি পরে জমা দেন সাধারণ রিটার্ন, তখন আপনার হেয়ারিং এ দেওয়া লাগবে, হেয়ারিং অ্যাসেসমেন্ট হবে, হেয়ারিং হবে, তারপরে আপনার রিটার্ন পাবেন, সরি সার্টিফিকেট পাবেন। তাহলে নির্দিষ্ট তারিখ মানে হইলো কত দিনের মধ্যে জমা দিবেন। তাহলে এই এই জমা দেওয়ার কাজটারেও বিভিন্ন ভাগে ভাগ করছে যেন আপনি আমি কিছু বেনিফিট পাই এবং কর অফিস এট এ টাইম অধিক সংখ্যক রিটার্ন জমা দেওয়ার ঝামেলা থেকে মুক্ত হয়। এর মধ্যে বলা হচ্ছে স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতা আর হলো হিন্দু অবিভক্ত ফ্যামিলি, তাদের ক্ষেত্রে রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ দিন হলো 30শে নভেম্বর। তাহলে 30শে নভেম্বর যদি ছুটির দিন থাকে বলছে পরের দিন জমা দিবেন, এই জন্য আপনার টেনশন করার দরকার নেই। আর সরকার যদি কোনো ক্রমে সময় বাড়ায় তাহলে ওই বর্ধিত সময়টাও স্বাভাবিক সময় হিসেবে বিবেচিত হবে, কিন্তু আইনে বলা আছে সরকার 1 মাস পর্যন্ত সময় বাড়াবে। এখন যদি ন্যাচারাল ক্যালামিটি হয় অথবা কোনো আনরেস্ট, সেই ক্ষেত্রে আরো সময় বাড়ানো যুক্তিযুক্ত, এনবিআর চাইলে বাড়াইতে হবে। তো আপনার আমার কাজ হলো 30শে নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়া, যেন আমি পেনাল্টির সম্মুখীন না হই। এখন এই স্বাভাবিক ব্যক্তি, হিন্দু অবিভক্ত ফ্যামিলি, এর বাইরে বাকিদের ক্ষেত্রে বলা আছে আয় বছর শেষ হওয়ার পরবর্তী নবম মাসের 15 তারিখ, নবম। তাহলে আপনার আয় বছর যদি 30শে জুন শেষ হয় তাহলে নবম মাসের 15তম দিন হলো 15ই মার্চ। এখন বলা আছে এই 15তম দিন, নবম মাসের 15তম দিন যদি 15ই সেপ্টেম্বরের আগে আসে তাহলে আপনি 15ই সেপ্টেম্বরে রিটার্ন জমা দিবেন। এই জায়গাটা বুঝছেন কিনা? জি স্যার। স্যার আবার একটু বললে সুবিধা হয় কাইন্ডলি। মানে স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতা ছাড়া অন্যান্য করদাতাদের ক্ষেত্রে বলা আছে আয় বছর শেষ হওয়ার
নবম মাসের 15তম দিন, যেটা আগে ছিল সপ্তম মাসের 15তম দিন। তাহলে আপনার আয় বছর যদি মানে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ যদি হয় 30শে জুন, তাহলে 30শে জুনের পরে আপনি অ্যাকাউন্টস অডিট করাবেন। অডিট করাইতে করাইতে বলা আছে 6 মাসের মধ্যে রিটার্ন, আরজিএসটি রিটার্ন জমা দেওয়ার কথা বলা আছে। আর যারা পাবলিকলি ট্রেডেড কোম্পানি তাদের ক্ষেত্রে বলা আছে 4 মাসের মধ্যে অডিট হইতে হবে। যারা আবার কর্পোরেট অ্যাওয়ার্ড চায় তাদের ক্ষেত্রে বলা আছে 10 মার্ক বেশি পাবে যদি 4 মাসের মধ্যে এজিএম হয়। তাহলে আপনি লিস্টেড কোম্পানি এজিএম করলেন 4 মাসের মধ্যে। আরজিএসটিতে বলা আছে 6 মাসের মধ্যে রিটার্ন জমা দিতে হবে। ব্যাট আইনে বলা আছে ব্যাট কমিশনারের কাছে ডিসেম্বর ক্লোজিং এর মধ্যে রিটার্ন জমা দিতে হবে। আর আয়কর আইনে বলা আছে নবম মাসের 15তম দিন। তাহলে জুনে আপনার আয় বছর শেষ, আপনার মার্চের 15 তারিখের মধ্যে রিটার্ন জমা দিবেন, স্বাভাবিক নিয়ম। কিন্তু পরে আবার বলা আছে এই নবম মাসের 15তম দিন যদি 15ই সেপ্টেম্বরের আগে আসে, তাহলে আপনি 15ই সেপ্টেম্বর পর্যন্ত সময় পাবেন। তার মানে 30শে জুনে আয় বছর শেষ হলে আপনি পরবর্তী বছরের 15 তারিখ সেপ্টেম্বর মাসে জমা দিবেন। নতুন করদাতা যিনি এই বছর প্রথম রিটার্ন জমা দিবেন তার ক্ষেত্রে বলা আছে পরের বছরের 30শে জুন পর্যন্ত সময় পাবেন। তারপরে হচ্ছে বিদেশে অবস্থানরত স্বাভাবিক ব্যক্তি। অনেক সময় দেখবেন যে সরকারি কর্মকর্তা কর্মচারী মানে বিসিএস কর্মকর্তাদের ক্ষেত্রে সরকার অনেক সুযোগ সুবিধা দেয়। তাদের হায়ার এডুকেশনে পাঠায়, প্রেশনে পাঠায়, অনেক সময় টেম্পোরারি ট্রান্সফার করে, তারপরে রিক্রেশনের জন্য পাঠায়। সেই ক্ষেত্রে বলা আছে তারা দেশে ফেরার পর পরবর্তী 90 দিনের মধ্যে রিটার্ন জমা দিতে পারবে। এরপর হচ্ছে অনিবার্য কারণবশত আপনি কোনো কারণে, যৌক্তিক কারণ যদি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু কমিশনার 90 দিন সময় বাড়ায় দিবে। এই যে 5 নম্বর কেস, এই ক্ষেত্রে কিন্তু আপনার জরিমানা সহ জমা দিতে হবে। আর ছুটির দিন থাকলে বলছে ছুটির পরের দিন হলো রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ দিন। তাহলে সংক্ষেপে আমরা বুঝি কোম্পানি ব্যতীত, কোম্পানি মানে হলো যে বা স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে 30শে নভেম্বর, কোম্পানির ক্ষেত্রে নবম মাসের 15তম দিন। তবে নবম মাসের 15তম দিন যদি 15ই সেপ্টেম্বরের আগে আসে তাহলে 15ই সেপ্টেম্বর। নতুন করদাতা হলো 30শে জুন। বিদেশে অবস্থান করলে দেশে ফেরার 90তম দিন। এগুলো হলো আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ দিন। এখন আসেন যে কোন একটা কোম্পানির বাংলাদেশে ব্রাঞ্চ অফিস আছে, তার প্যারেন্ট কোম্পানির আয় বছর শেষ হয় 31শে মার্চ, তাহলে উনি রিটার্ন কবে জমা দিবেন? তাহলে প্যারেন্ট কোম্পানির 31শে মার্চ, ওটার সাথে তাল মিলে বাংলাদেশি কোম্পানি যে ব্রাঞ্চ অফিস সেও 31শে মার্চ আয় বছর শেষ হয়। তো আয় বছর যদি 31শে মার্চে শেষ হয় তার রিটার্ন জমা দেওয়ার শেষ দিন কবে? আপনাদের মধ্যে কেউ বলেন তার রিটার্ন জমা দেওয়ার ডেট কবে হবে? তারা আবার একটু স্যার বলছে। 15তম হ্যাঁ, দিন সেপ্টেম্বর মাসের 15তম দিনের পূর্বে আসলে 15ই সেপ্টেম্বর, বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হতো, বুঝতেছি না। এখন যেটা বললাম এটা আগে বলেন। কোন স্যার, একটা কোম্পানির ব্রাঞ্চ অফিস জি তার স্যার, 31শে মার্চ আয় বছর শেষ, জি। তাহলে নবম মাসের 15তম দিন কবে হবে? নবম মাসে তো স্যার আহ, নভেম্বর, উম, 9 ডিসেম্বর হবে না স্যার? তার 9 মাস। এক গণেন, 9 মাস গণেন। মার্চের সাথে তাহলে স্যার মার্চের শেষ জি স্যার, এপ্রিল, মে, জুন, জুন, জুলাই, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবর, নভেম্বর, নভেম্বর, ডিসেম্বর স্যার। ডিসেম্বর। ডিসেম্বরের 15 তারিখে দিল, জি স্যার। তাহলে 15ই সেপ্টেম্বর কিন্তু আগে চলে আসছে। এই ক্ষেত্রে সে সেপ্টেম্বর ক্রস করতে পারছে। এখন জি যদি তার হয় ডিসেম্বরের শেষ, আয় বছর ডিসেম্বরের শেষ, তাহলে নবম মাসের 15তম দিন আসতেছে সেপ্টেম্বরের 15 তারিখ। তাহলে সেপ্টেম্বর 15 রিটার্ন জমা দিবে। আর একটা কোম্পানি আছে যার 30শে জুনে রিটার্ন, সরি, আয় বছর শেষ, তাহলে তার
নবম মাসের 15তম দিন আসতেছে 15ই মার্চ। আইনে বলা আছে এটা যেহেতু 15ই সেপ্টেম্বরের আগে আসছে 15ই মার্চ, তাহলে সে 15ই সেপ্টেম্বরে জমা দিবে। সেই ক্ষেত্রে নবম মাসের 15তম দিন না, সে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত সময় পাবে। ক্লিয়ার তাদের হয়েছে কিনা অ্যাকাউন্ট দেখেন। ডিসেম্বরে শেষ হবে, জি, তাদের ক্ষেত্রে 15ই সেপ্টেম্বর। আপনারা জটিল ভাবে পারবেন না, প্রত্যেক ক্ষেত্রে বলা আছে নবম মাসের 15তম দিন। এই নবম মাসের 15তম দিন যদি সেপ্টেম্বর মাসের আগে পড়ে, সেপ্টেম্বর আগে ক্যালেন্ডার গুনবেন, আপনি ক্যালেন্ডারে মাস গুনবেন। তো মাস গুননা যদি দেখা যায় যে নবম মাসের 15তম দিন 15ই সেপ্টেম্বরের আগে আসছে, তাহলে 15ই সেপ্টেম্বরে জমা দিন। জি স্যার। সুদ, তাহলে সুদ বলতে আমরা বুঝি যে কোথাও টাকা দিলাম, দেওয়ার বিপরীতে আমি কিছু পাইলাম, মানে মূল টাকার অতিরিক্ত যা পাই সেটাই সুদ। তাহলে এটা সংক্ষেপে কি বলছে দেন, যে ঋণ, ধার, ট্রেড ক্রেডিট, অগ্রিম, সিকিউরিটি বা গ্যারান্টির বিপরীতে প্রদেয় সুদ। আর একটা হচ্ছে সেবা, ফি বা অনুরূপ পরিশোধ, যা সুদ সদৃশ। মানে সরাসরি সুদ বললে বা সুদ হিসাবে উল্লেখ থাকলে যেটা সুদ, এরকম না। আপনি যা দিলেন তার অতিরিক্ত কিছু নিলেন। এখন আপনি বলেন ভাই আমি শরিয়া ভিত্তিক কিছু নিছি, তা আপনি ইসলামী শরিয়া বলেন বা যাই বলেন, আপনার মূল টাকার অতিরিক্ত যা পাইছেন এটাই সুদ। তাহলে সুদ হলে এটা সুদ ইনকাম হিসাবে গণ্য হবে। কারণ এক্সেপশন কি আছে, সুদ হিসেবে গণ্য হবে না, বলছে মূলধন বা অর্থ সংগ্রহের সহিত জড়িত ব্যয়। যেমন আমরা প্রসপেক্টাসের মাধ্যমে শেয়ার ফ্লোট করার জন্য আহ্বান করি, তাহলে এই যে ফ্লোটেশন কস্ট, মূলধন সংগ্রহ করতে গেলে কিছু খরচ করা লাগে, এই খরচটা সুদ না, ওটা খরচ হিসাবে বিবেচিত হবে। তাহলে তাহলে সংক্ষেপে দেন বলা আছে কি, যে সুদ বলতে শুধু ঋণের উপর প্রদেয় অর্থ বোঝায় না, বরং সেবা, ফি, চার্জ, যার কার্যত সুদের মতো কাজ করে তাও অন্তর্ভুক্ত। অনেক সময় আমরা দাদন বলি না, গ্রামে যে দাদন, সকালে 1000 টাকা বাজারে খাটাই, বিকালে 1010 টাকা আনি, এই 10 টাকাই সুদ। এখন আসেন আয়কর আইনে আমরা যে ইনকামের কথা বললাম, আমার তো মনে হচ্ছে ইনকাম, এই ওদের তো ইনকাম, ফার্মগেটটা ইয়েটা মনে হচ্ছে না, খুলে গেছে না। ইনকাম কত, কত ঘন্টা কত ঘন্টা দেশের তো কোনো কিছু ঠিক নেই। নিজের অফিসের আগে ঠিক করেন শুদ্ধ তুলে একটা খাইয়ে লাইন যেগুলো সবার আগে নিজেদের অফিসকে ধরো কেন আওয়াজ হচ্ছে স্যার, বড় হচ্ছে এমন কি আছে ভাই যে এই যে মিউট করেন, সবগুলো মিউট। তো ইচ্ছা হয় সবগুলো তো ইচ্ছা হয় এই যে আয়ের কথা বললাম, যে আয়কর আইনে আয় মানে যে আপনি কর দিতে হবে এরকম না, বলছে কর ধার্য উপযোগী আয় হলে সেটার উপরে কর দিবেন। তার মানে আয় হইলে সেটার উপর কর প্রযোজ্য না। এই কথাগুলি বলা আছে কোথায়, আইন এবং শিডিউল, মানে সেকশন এবং শিডিউল। প্রথম আসেন বলা আছে নন অ্যাসেসেবল ইনকাম, মানে আপনার হাতে আসছে কিন্তু এটা কর ধার্য উপযোগী না, মানে এটার উপর অ্যাসেসমেন্ট হবে না। তাহলে ওই ধরনের আয়ের কথা বলা আছে পার্ট 1 অফ 6 শিডিউল। এই 6 শিডিউলে টোটাল 35টা প্যারা আছে। এই 6 শিডিউল ছাড়াও বিভিন্ন এছাড়া তো আবার অকর ধার্য আয়ের কথা বলা আছে। তারপরে আছেন ট্যাক্স হলিডে। ট্যাক্স হলিডে মানে হলো একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট এরিয়ায় ইনকাম অ্যাক্টিভিটিস থাকলে সেটার উপরে কর দেয়া লাগবে না, অথবা পার্শিয়ালি আপনি রিলিফ পাবেন, এটা বলা হয় ট্যাক্স হলিডে। এটা আবার বলা আছে 6 শিডিউলের পার্ট 4-এ। এরপরে দেন অ্যাসেসেবল ইনকাম। তাহলে একটা হলো ট্যাক্স হলিডে, আর একটা নন অ্যাসেসেবল, আর একটা হলো অ্যাসেসেবল। অ্যাসেসেবল মানে হলো কর দিতে হবে। তাহলে এটা বললাম যে 7টা খাত এবং প্লাস হলো 3টা এডিশনাল হেডস। এর পাশাপাশি স্পেশাল অথবা ডিমড ইনকাম, আমরা যে আয়ের 7টা খাত বললাম,
এই 7টা খাতের মধ্যে 6টা খাতেই স্পেশাল ইনকাম আছে। স্পেশাল ইনকাম মানে, স্পেশাল ইনকাম মানে শুধু ইনকাম না, খরচ যেটা ডিজেলা হয়েছে এটা স্পেশাল ইনকাম। সরাসরি ইনকাম হিসেবে মনে হচ্ছে না, ইনকামের মধ্যে পড়ে না, কিন্তু আচরণে অনুমিত বা প্রতীয়মান। সে ফর এক্সাম্পল আপনি লাইবিলিটিস দেখাইতেছেন, লাইবিলিটিস, এই লাইবিলিটিস বছরের পর বছর ক্যারি করতেছেন, তার মানে কি এই লাইবিলিটি আপনি পরিশোধ করবেন না, অথবা ভুয়া লাইবিলিটিস, ওটাও কিন্তু আপনার ইনকাম। তাহলে বলছে যে লাইবিলিটি, ট্রেডিং লাইবিলিটিস এইগুলো সার্টেন টাইমে যদি আপনি পরিশোধ না করে থাকেন, তার মানে ধরে নেওয়া হবে যে এটা আপনার কাছে কেউ পায় না। তাহলে আমরা যদি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট চিন্তা করি, লাইবিলিটি অ্যারাইজ হয় বেসিক্যালি ইনকাম রিলেটেড। লাইবিলিটি হাম ছিল ক্রেডিট, লাইবিলিটি ডেবিট করবেন আর ইনকামটা ক্রেডিট করবেন, করে আপনি এটার উপর ট্যাক্স দিবেন। তাহলে অ্যাসেসেবল ইনকাম বুঝলেন। অ্যাসেসেবল ইনকাম থেকে বলছে, অ্যাসেসেবল ইনকাম থেকে যদি আপনি ট্যাক্সেবল ইনকামে যেতে চান তাহলে আপনি কি করবেন। সেক্ষেত্রে বলা আছে প্রথম হলো জেনারেল অ্যান্ড স্পেশাল এক্সেমশন। তাহলে প্রথমে আপনি বাদ দিবেন জেনারেল এবং স্পেশাল এক্সেপশন, এক্সামশনস, যেমন থ্রেশহোল্ড, রিডিউস রেট, অ্যালাউবল এক্সপেন্সেস, স্পেশাল ট্যাক্স রেট, এগুলি। এরপরে বলা আছে ট্যাক্স ফ্রি ইনকাম। ট্যাক্স ফ্রি ইনকাম মানে হলো আপনি যদি পার্টনারশিপ ফার্মের থেকে আয় পান এবং এই ফার্ম ওই আয়ের উপরে যদি ট্যাক্স দেয়, তাহলে ট্যাক্স দেওয়ার পরে আপনারা যখন আপনার মুনাফা বুঝাই দিল, এই মুনাফা আপনার আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হলে যেহেতু পার্টনারশিপ ফার্ম ট্যাক্স দিচ্ছে, এই আয়ের উপরে পূর্ণাঙ্গ কর আপনার দেওয়া লাগবে না, আপনি অ্যাভারেজ রেটে ছাড় পাবেন। এরপরে বলা আছে ডাবল ট্যাক্সেশন এগ্রিমেন্টের আন্ডারে দেশের বাইরে থেকে যদি কোনো ইনকাম আপনার বাংলাদেশে আসে, তাহলে ওই আয়ের উপর আপনি গড় হারে, সরি, একটা নির্দিষ্ট রেটে ছাড় পাবেন। তারপরে বলা আছে বিভিন্ন খরচ, 6 শিডিউল পার্ট 2 তে ডোনেশন অথবা সিএসআর বাবদ কিছু এক্সপেন্সেস এর কথা বলা আছে। এই খরচ আপনার মূল আয় থেকে আপনি বাদ দিতে পারবেন। তারপর দেখেন জেনারেল ট্যাক্স ক্রেডিট অথবা রিবেট, 6 শিডিউল পার্ট 3 তে 15টা প্যারা আছে। 15টা প্যারাতে বলা আছে কোন কোন খাতে বিনিয়োগ করলে, কোন খাতে দান করলে, খয়রাত দিলে, কন্ট্রিবিউট করলে বা খরচ হিসাবে প্রদর্শন করলে আপনি প্রদেয় করের একটা অংশ ছাড় পাবেন বা রেয়াত পাবেন। তাহলে এই সকল কিছুর পরে হলো আপনার ট্যাক্স পেয়েবল ইনকাম। তাহলে ট্যাক্স পেয়েবল ইনকাম মানে হলো টোটাল ইনকাম থেকে অ্যালাউবল এক্সপেন্সেস বাদ দিলেন, জেনারেল এক্সেপশন বাদ দিলেন, ট্যাক্স ফ্রি ইনকাম বাদ দিবেন, অ্যালাউবল ডোনেশন, ট্যাক্স ক্রেডিট বাদ দিবেন। বাদ দেওয়ার পরে যে টাকা থাকবে সেই টাকার উপর আপনি কর দিবেন। আর এই যে আমরা বললাম ট্যাক্স পেয়ার বা এসএসসি, এসএসসি এর এতক্ষণ যে আলোচনা করলাম সেটা ভাগাভাগি যদি আমরা করি, দুই ভাবে ভাগাভাগি আছে। একটা হলো কর্পোরেট, নন কর্পোরেট, মানে অন দ্য বেসিস অফ পার্সোনালিটি, আর একটা হলো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। তাহলে নন কর্পোরেটের মধ্যে আমরা পড়তেছি ইন্ডিভিজুয়াল, এই পার্টনারশিপ ফার্ম, অ্যাসোসিয়েশন অফ পার্সন, তারপরে এই লোকাল অথরিটি। এরা এই বছরের আইন আসার আগ পর্যন্ত সবাই নন কর্পোরেটর ছিলেন। এই বছরের ফাইন্যান্স অ্যাক্ট দ্বারা সবারই কর্পোরেটে নিয়ে আসা হয়েছে। তাহলে আমরা যদি ভাগাভাগি করে, একটা নন কর্পোরেট আর একটা কর্পোরেট, এই ভাগাভাগির মূল উদ্দেশ্য হলো কর আইনে কে কতটুকু সুবিধা পাবে, তার কর মুক্তির সীমা কি হবে, তার করের রেট কি হবে, এই কারণে এই ভাগাভাগি।
আর রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের উপরে ভাগ করা হয়েছে দুই ভাবে। একটা হলো রেসিডেন্ট আর একটা হলো নন রেসিডেন্ট। নন রেসিডেন্ট আবার দুই ভাগে ভাগ করা আছে, একটা নন রেসিডেন্ট বাংলাদেশি আর একজন আছে নন রেসিডেন্ট ফরেনার। এখন এই যে রেসিডেন্ট মানে হলো যিনি বাংলাদেশে থাকবেন 183 দিন, উনি বাংলাদেশি হন, বাঙালি হন অথবা ফরেন সিটিজেন হন, উনি বাংলাদেশে আয় বছরে 183 দিন বা 90 দিন থাকলে উনি রেসিডেন্ট। রেসিডেন্ট হইলে একজন বাংলাদেশি করদাতা যে সুবিধা পাবেন উনিও কর আইনের সেই সুবিধা পাবেন। আর নন রেসিডেন্ট ফরেনার হলে তার করের হার 30%। উনি স্ল্যাব রেটে ট্যাক্স দিবেন না, উনি ইনভেস্টমেন্ট ট্যাক্স পাবেন না, উনি কর্মমুক্তির সীমাও পাবেন না, তারপরে সিক্স শিডিউলের যে বেনিফিট এইগুলো উনি পাবেন না। আর আমরা যদি আসি নন কর্পোরেট, নন কর্পোরেট মধ্যে প্রথম বলা আছে ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়ালরা আবার দেখবেন বিভিন্ন ভাগে ভাগ করা আছে, যেমন মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, তারপরে মাইনর, লুনাটিক, ওয়ারেন্টেড ফ্রিডম ফাইটার। আর এই বছর শুরু হয়েছে জুলাই জুলাই ফাইটার্স। আর একটা হলো হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। আর আমরা যদি কর্পোরেট বলি, কর্পোরেট, তাহলে কর্পোরেট বলতে বেসিক্যালি আমরা বুঝবো মানে অ্যাসোসি নট এ পার্সন ইন ব্লাড অ্যান্ড ফ্ল্যাশ, মানে রক্ত মাংস ছাড়া যার অস্তিত্ব হলো কাগজের মাধ্যমে। তাহলে আমরা যারা আরজিএসসি রেজিস্ট্রেশন আমরা যারা নেই সবারই কিন্তু সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন থাকে। এর বাইরে পার্টনারশিপ ফার্ম এদের থাকে হলো এগ্রিমেন্ট। এর বাইরে যদি অ্যাসোসিয়েশন অফ পার্সন বলি, জয়েন্ট ভেঞ্চার বলি, প্রত্যেকেরই দেখবেন মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন থাকে অথবা এমওইউ থাকে। মানে তারা কোনো না কোনো কাগজের বলে অস্তিত্ব লাভ করে, এই কারণে এগুলোর বলা হচ্ছে কর্পোরেট। তাহলে কর্পোরেটের মধ্যে আবার দেখবেন করের হার ভেরি করে, এই করের হারের পার্থক্যের কারণে এগুলোর আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। যেমন নন ট্রেডেড কোম্পানি, পাবলিকলি ট্রেডেড কোম্পানি, তারপরে ব্যাংক, ইন্স্যুরেন্স, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মার্চেন্ট ব্যাংক, মোবাইল ফোন অপারেটর, সিগারেট ম্যানুফ্যাকচারার, 1% কোম্পানি, তারপরে প্রাইভেট ইউনিভার্সিটি, কলেজ, ডেন্টাল কলেজ, পার্টনারশিপ ফার্ম, অ্যাসোসিয়েশন অফ পার্সনস, লোকাল অথরিটি, আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সন, ফান্ড, ট্রাস্ট, এনি আদার এন্টিটি, কোঅপারেটিভ সোসাইটি। এই প্রত্যেকটার আলাদা আলাদা করের হার আছে, এই কারণে এগুলোর আলাদা ক্লাসিফিকেশন। তারপরে আসেন ওয়েলথ বেস সারচার্জ, শুধুমাত্র স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য ওয়েলথ সারচার্জ আছে। তারপরে এনভায়রনমেন্টাল সারচার্জ, এটাও শুধুমাত্র স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য। তারপর রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অনুযায়ী করের আরোপ, সেটাও সকলের ক্ষেত্রে প্রযোজ্য। ট্যাক্স রেট অলরেডি আমরা আলোচনা করছি। ইনকাম ট্যাক্স রিটার্ন, আয়কর আইনে প্রত্যেক শ্রেণীর করদাতার জন্য স্পেসিফিক করের রিটার্ন আছে। এক শ্রেণীর করদাতার রিটার্ন আরেকজন ফিল আপ করতে পারবেন না। কারণ এই যে স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য দুইটা রিটার্ন আছে, একটা 1 পাতার আর একটা 11 পাতার। তাহলে 1 পাতার রিটার্ন কারা ফিল আপ করতে পারবেন আর 11 পাতার রিটার্ন কারা ফিল আপ করবেন, এটা রিটার্নের ফর্মে বলা আছে। এখন আসেন করের হার। করের হার প্রতি বছরের কিছু না কিছু চেঞ্জ আসে। তাহলে এই বছর যারা আমরা রিটার্ন জমা দেবো তাদের জন্য বলা আছে করের হার কি হবে। তাহলে ইন্ডিভিজুয়াল এবং হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি তাদের জন্য করের এই স্ট্রাকচার একই রকম। প্রথম 3,50,000 পর্যন্ত বলা আছে কোনো কর নাই। পরের 1 লাখ টাকার জন্য 5%, পরের 4 লাখ 10, পরের 5 লাখে 15, পরের 5 লাখে 20%, অবশিষ্ট আয়ের উপরে 25%। এরপরে আসেন থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড লিমিট আবার এই যে 3,50,000, 4 লাখ, 4,75,000, 5 লাখ এভাবে ক্লাসিফিকেশন করা আছে। এগুলি
3,50,000 হলো জেনারেল, 4 লাখ হলো ফিমেল এবং শাওয়ার এজ পার্সন, মানে 65 উপরে বছর। 4,75,000 হলো আপনার ট্রান্সজেন্ডার, সরি ফিজিক্যালি ডিজেবল পার্সন। আর 5 লাখ হলো ফ্রিডম ফাইটারদের জন্য। সরকারি কর্মচারী হলে সে শুধু তার বেসিক স্যালারি, ফেস্টিভ্যাল অ্যালাউন্স আর বোনাস এর উপরে কর দিবেন। তারপর দেন স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর বাইরে, এই যে ট্রাস্ট ফান্ড অ্যাসোসিয়েশন পার্সন, এদের জন্য করের হার 27.5, ফান্ডের জন্য 15%, প্রাইভেট স্কুল কলেজ সরি ইউনিভার্সিটি মেডিকেল কলেজ এদের জন্য করের হার 15, স্যার একটা প্রশ্ন কোঅপারেটিভ ছিল সোসাইটির জন্য 20%। স্যার। স্যার জি একটা প্রশ্ন বলুন। ছিল স্যার, ওই যে ট্রাস্ট ফান্ড এফও এওপি আর ট্যাক্সেবল 27.5 নট এ কোম্পানি, এটাতে স্যার কি বোঝাচ্ছে? ব্র্যাকেটে স্যার নট এ কোম্পানি লেখা। স্যার ব্র্যাকেটে নট এ কোম্পানি দিয়ে লেখা মানে আছে। এখন যদি কোম্পানি দেখতে যান, আমরা জানি কোম্পানি মানে হলো অ্যাটলিস্ট 2জন ডিরেক্টর থাকবে আর জেসির রেজিস্ট্রেশন থাকতে হবে। তাহলে বলা আছে শেয়ার হোল্ডার ডিরেক্টর, মানে কোম্পানি না। কোম্পানির সঙ্গে আমরা করছি না যে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি আর এরা ছাড়া বাকি যে কেউ কোম্পানি হইতে পারে। তাহলে কোম্পানি হইতে পারে এই শব্দটা কেন আসছে? মানে কোম্পানির ডেফিনেশনে যদি আমরা কর আইনের বাইরে যাই, কোম্পানিজ অ্যাক্টে ওই জায়গায় কোম্পানি কে হইতে পারবে এটা বলা আছে। মানে কোনো পার্টনারশিপ ফার্ম কখনো কোম্পানির অংশীদার হইতে পারবে না। কিন্তু কর আইনে দেখবেন যে অনেক সময় জয়েন্ট ভেঞ্চার হয়, জয়েন্ট ভেঞ্চার, টেম্পোরারি জয়েন্ট ভেঞ্চার। সে স্যার মনে ওই করেন যে আপনি একটা কোম্পানি, আপনার সাথে একজন ব্যক্তি স্বাভাবিক কাজ করলো, সে মনে করেন মেলা, টেম্পোরারি একটা মেলা হয়েছে 15 দিনের, তখন কোম্পানি আর আপনার মধ্যে একটা চুক্তি হয়েছে যে ওই মেলায়। জি বলুন। স্যার যেমন ওই যে আমরা এখন যে কোম্পানিগুলোতে জব করি স্যার, হ্যাঁ বলেন কি যেমন বলতেছিলেন। প্রাণ, আরএফএল গ্রুপ, স্কোয়ার, আকিজ গ্রুপ, এগুলো কি স্যার কোম্পানির, মানে এগুলোর জন্য হুম। স্যার, এগুলো তো স্যার কোম্পানি ওগুলো হিসেবে তো স্যার। কোম্পানি। জি ঠিক স্যার। আছে, এখন কর আইনে বলা আছে, আমি শেষ করি। জি স্যার। কর আইনে যেটা বলা আছে যে আপনি ইনকাম জেনারেট হয়েছে। জি। এখন মনে করেন বাণিজ্য মেলায় আপনি আর আপনার কোম্পানি 2জন মিলে একটা কাজ করছেন, জি তাহলে স্যার। কাজ করলে ওই জায়গায় প্রফিট হয়েছে, আপনি কিছু পাইছেন, কোম্পানিও বাট পাইছে। জি। তাহলে আপনি কোম্পানির সাথে জয়েন্টলি একটা কাজ করছেন, ওটারও তো অ্যাসেসমেন্ট হবে। জি। তাহলে সেই ক্ষেত্রে বলা আছে আপনি যদি কোম্পানির সাথে এঙ্গেজ হয়ে কাজটা করছেন, কোম্পানির যে রেট ওই রেটে আপনি করে দিবেন। এই কারণে ও, বলা আছে এই কথাটা। জি স্যার, জি স্যার। এরপর আসেন স্ল্যাব রেট নাই কাদের ক্ষেত্রে। এই যে কোম্পানির ক্ষেত্রে আপনারা তখন আবার চিন্তা করবেন, যেমন আপনার এই টোবাকো, এটা হেলথ হাজার, তারপর মোবাইল ফোন অপারেটর আর হলো বাতাসের ব্যবসা করে, ব্যাংক, এইগুলো কাগজের ব্যবসা। তাহলে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের সাথে যদি তাদের কম্পেয়ার করা হয়, তাহলে তাদের করার হার অবশ্যই বেশি হওয়া উচিত, কারণ ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের অনেক ইনভেস্টমেন্টের বিষয় থাকে, অনেক মেকানিক্যাল প্রসেস থাকে, অনেক জটিল প্রসেস থাকে, যে জায়গায় অনেক খরচের ইস্যু থাকে। এই কারণে এই 3 ধরনের ব্যবসার ক্ষেত্রে করের হার বেশি। যেমন টোবাকো, বলা আছে টোবাকো রিলেটেড যে কোনো কানেক্টিভিটি থাকবে, মানে এটা আপনি ব্যক্তি হন, কোম্পানি হন, পার্টনারশিপ ফার্ম যেই করেন, টোবাকো রিলেটেড অ্যাক্টিভিটিস হইলেই 45% ট্যাক্স দিবেন। কারণ আপনি যদি বলেন যে আমি স্যালারিড ইনকাম আছে পাশাপাশি বিড়ি সিগারেট বিক্রি করি, তাহলে বিড়ি সিগারেট থেকে আপনার যা আসবে এটার উপর 45% ট্যাক্স, আর আপনি স্বাভাবিক ব্যক্তি হিসাবে স্ল্যাব রেটে যা আসে। তাহলে বিড়ির ব্যবসা আলাদা। তারপরে পাবলিকলি ট্রেডেড কোম্পানি যদি তার টোটাল পেড আপ ক্যাপিটালের 10% শেয়ার মার্কেটে নেয়, তাহলে যেই বছর নিল ওই বছর কর দেবে 20%। আর যদি পেড আপ ক্যাপিটাল 10.5%, সরি 10%-এর নিচে হয় তাহলে 22.5%। 1% কোম্পানির করের হার 20%। নন পাবলিকলি ট্রেডেড কোম্পানির করের হার 25, মার্চেন্ট ব্যাংক 37.5। ব্যাংক, ইন্স্যুরেন্স, বীমা যদি বলা হয়েছে পাবলিকলি ট্রেডেড তাহলে 37.5, আর পাবলিকলি ট্রেডেড না হইলে 40। টোবাকো অ্যালাইড 45% ট্যাক্স দিবে প্লাস 2.5% সার্ভিস চার্জ, সার্চ দিবে। তাহলে তার প্রতি মাসের ইনকামের উপরে 45% কর দিবে হলো বছরের
শেষে। আর প্রতি মাসে উপরে আবার 5% হারে সারচার্জ, এটা বাধ্যতামূলক। তাহলে আপনার যদি টোবাকো কানেক্টিভিটি অ্যাক্টিভিটিস থাকে, আপনি একজন স্বাভাবিক ব্যক্তি, তাহলে আপনি ওয়েল 4 কোটি টাকার উপরে হলে করও দিবেন, সারচার্জও দিবেন, আবার টোবাকো বিজনেসের জন্য অতিরিক্ত 2.5% সারচার্জ দিবেন। তাহলে বিড়ি সিগারেটের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে যদি ট্যাক্সের অ্যাসেসমেন্ট করেন। মোবাইল ফোন অপারেটর পাবলিকলি ট্রেডেড হলে 40, পাবলিকলি ট্রেডেড না হলে 45। এরপরে দেখেন এই জেনারেল রেটের বাইরেও ট্রানকেটেড রেট দিবেন, ট্রানকেটেড রেটের ট্যাক্স, সেটা হলো আপনার যে ইউজুয়াল ট্যাক্স রেট তার চেয়ে কম হারে কর দিবেন। সেটা হচ্ছে যদি আপনি এক্সপোর্ট ওরিয়েন্টেড হন। তাহলে এক্সপোর্ট ওরিয়েন্টেড হইলে দেখেন বলা আছে ইন্ডিভিজুয়াল ফার্ম এবং হিন্দু আনডিভিডেড ফ্যামিলি, তারা যে পরিমাণ কর আসবে তার 50% পর্যন্ত এক্সেম্পটেড। তাহলে কোন একটা প্রতিষ্ঠান বা ব্যক্তি 100 টাকা আয় উপার্জন করছেন লোকাল বিজনেস থেকে, আর এক্সপোর্ট করে উপার্জন করছেন 50 টাকা, তাহলে এই তার করের হার যদি সে 20% হয়, তাহলে লোকালের জন্য তিনি 100 টাকার উপরে 20 টাকা দিবেন, আর এক্সপোর্ট ওরিয়েন্টেড হলে 10 টাকা দিবেন। আদার দেন ইন্ডিভিজুয়াল ফার্ম হিন্দু আনডিভিডেড তাদের জন্য করের হার হলো 12%। আর কারো যদি লিড সার্টিফাইড কোম্পানি হয়, গ্রিন গ্রিন ফাইন্যান্সিং, সরি গ্রিন কোম্পানি যদি হয়, তাহলে করের হার হলো 10%। তারপরে ম্যানুফ্যাকচারার অফ ফেব্রিক্স এদের জন্য হলো 15% করের রেট। আর এই যে পোল্ট্রি ফার্মিং, হ্যাচারি, ফিশিং ইনকাম এদের জন্য আবার করের হার আলাদা করে দেওয়া আছে। তাহলে এই করের রেট প্রতি বছর দেখবেন যে পরিপত্র, ফাইন্যান্স অ্যাক্ট, ইনকাম ট্যাক্স নির্দেশিকা এইগুলোতে উল্লেখ করা থাকে। এটা মূল আইনে কখনো পাবেন না, একটা কথা বলা নাই। এবং এই এই জিনিসগুলো প্রতি বছরই চেঞ্জ হয়। তো চেঞ্জ হলে বলা থাকে এই করের হারটা কোন বছরের জন্য অ্যাপ্লিকেবল। তো ওই জায়গায় দেখবেন যে বলা থাকে অমুক অর্থ বছরে আরব্ধ, আরব্ধ মানে কি ওই বছর থেকে শুরু হবে। তাহলে আইনটা হলো এরকম, যেই প্রমালগেশন অথবা এসআরও বা সার্কুলার যাই জারি হোক, যেই তারিখে জারি হয় ওই তারিখ থেকে পরবর্তী ডের জন্য অ্যাপ্লিকেবল। একমাত্র করের হারটা হলো আগের বছরের জন্য প্রযোজ্য। তাহলে করের হার অ্যাপ্লাই করার জন্য আপনারা বুঝবেন যেই বছর আয় করলেন সেই বছরের উপর করের হার হবে এই নির্দিষ্ট, সরি ফাইন্যান্স অ্যাক্টে যে রেট বলা থাকে সেই রেট। কারণ আমরা এতক্ষণ বুঝলাম যে আয় বছর শেষ হওয়ার পরে আপনি রিটার্ন জমা দিবেন। এই কারণে আমরা সবসময় কি করি, জানি যে নভেম্বর মাসে রিটার্ন জমা দিতে হবে, আমরা প্রায় সময় নভেম্বর মাস আসলে রিটার্ন নিয়ে বসি। তাহলে এই রিটার্ন যখন আপনি 30শে জুনের পরে ফিল আপ করবেন, ফিল আপ করতে গেলে আপনি কিছু জটিলতার পড়বেন, জটিলতা। এই জটিলতাটা কি, যে কর্পোরেটের আন্ডারে আমরা অনেকে নিযুক্ত থাকি। অ্যাকাউন্টস, ফাইন্যান্স, ট্যাক্স, ভ্যাট, কাস্টমস, C&F, তারপর মনে করেন কমার্শিয়াল, সেল ডিপার্টমেন্ট, সকলে মিলে আমরা কোম্পানির বুকস অফ অ্যাকাউন্টস প্রতি মাসে আপডেট করি। কিন্তু আমি আপনি কখনোই আপনার আবার আয় ব্যয় এবং সহায় সম্পত্তির হিসাব প্রপারলি রাখি না, আলসামি করি। তাহলে যাদের দেখবেন যে মোটামুটি সহায় সম্পত্তি আছে তারা হিসাব রাখে না, যে কত টাকা আয় হইলো, কত টাকা ব্যয় করলাম, কত টাকা ব্যাংকে আছে, কত টাকা দান করছি, কত টাকা সঞ্চয়পত্র করছি, কত টাকার জমি কিনছি, কত টাকা ছেলে মেয়ের জন্য পড়ালেখার খরচ করছি, কয়বার ফরেন ট্যুরে গেলাম, এই হিসাবগুলো আমরা করি না। এখন দেখেন এই যে ই3 মানে হলো একটা ট্যাক্স নেট। আমরা এমন ধরনের কিছু কার্যক্রম করি যে কার্যক্রমের সাথে কন্ডিশনে থাকে আপনার ই3 থাকতে হবে, ই3 এর রেফারেন্স দিতে হবে, বিনের রেফারেন্স দিতে হবে। এবং এমন ধরনের কিছু কার্যক্রম আছে যেগুলি অনলাইন বেস,
যেগুলির ওয়েব পোর্টাল আছে, যেগুলি অটোমেটেড, যেমন ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ট্রেড লাইসেন্স করা, তারপরে কোনো প্রফেশনাল বডির মেম্বারশিপ হয়ে যদি আপনি প্র্যাকটিস করতে চান, ফ্ল্যাট রেজিস্ট্রেশন করলেন, ফরেন ট্যুরে গেলেন, ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলে মেয়ে পড়াবেন, এফডিআর করলেন, বিপিএস করলেন, তারপরে আপনি লাইফ ইন্স্যুরেন্স করলেন। শোনা যাচ্ছে না অনেকক্ষণ ধরে। হ্যাঁ, একটু লাইনে থাকেন আপনারা। জি, বলুন। বলুন। জি জি, শুনতেছি। না, অসুবিধা নেই, আমি ইয়ে করবো না, চেক করবো। সমস্যা হলে আমরা ইয়ে করবো না, জুনে ব্যবস্থা করবো। আচ্ছা, সমস্যা নেই। আর ইন্টারভিউর আগে আপনি ওই পার্সোনালি আইসেন আর কি, ইন্টারভিউ দেওয়ার পরে লাগবে পরে সময় পার্সোনালি পরিবেশ ওরকমই আনা আর কি। ঠিক ঠিক আছে। আর যেটা বলতেছিলাম, তার মানে আপনারা সবসময় প্রিকশন দিবেন, যদি ই-টিন এর রেফারেন্স দিয়ে কোনো অ্যাক্টিভিটিস করেন, তাহলে ওই অ্যাক্টিভিটিস এর মাধ্যমে কি ধরনের ট্রানজেকশন বা ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন হয়েছে এগুলোর হিসাব সংরক্ষণ করবেন। আর বিশেষ করে অ্যাসেট জেনারেশনের ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন। আমরা ইউজুয়ালি কি করি, যে মনে করেন টাকা হাতে আসলো, খরচ করলাম, তাহলে 30শে জুনের পরে যখন আপনি রিটার্ন জমা দিবেন, বা সরি রিটার্নটা ড্রাফট করবেন, তো ড্রাফট করলে আপনি দেখবেন কি রিটার্ন মানে হলো যে আপনার ব্যক্তিগত বিবরণ, আপনার কি পরিমাণ আয় আসছে, কি পরিমাণ লাইফ স্টাইলে খরচ হচ্ছে, কি পরিমাণ অ্যাসেট আছে, কি পরিমাণ লাইবিলিটিস আছে, কোথায় আপনি ইনভেস্ট করছেন, এই বিবরণগুলি মোটামুটি রিটার্ন আমরা উল্লেখ করি। তাহলে আমরা যদি বলি যে একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখলে আমরা ওই জায়গায় দেখি ব্যালেন্স শিট আছে, ইনকাম স্টেটমেন্ট আছে। ইনকাম স্টেটমেন্ট হলো যে আয়, আয় থেকে ব্যয় বাদ দিচ্ছে, তারপরে নোটস টু দ্য অ্যাকাউন্টস আছে, চেঞ্জেস ইন ইকুইটি আছে, ক্যাশ ফ্লো আছে। কারণ আমরা অনেকে বলি ব্যক্তির আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নাই, কিন্তু আমরা যদি রিটার্ন আলোচনা করবো যখন, তখন দেখবেন যে এই স্বাভাবিক করদাতারও যে ইনকাম ট্যাক্স রিটার্ন 11 পাতাটা বললাম, ওই জায়গায় আইটি 10B এবং 10BB নামে দুইটা অংশ আছে। তো 10Bটা হলো বলা আছে আপনার সরি 10Bটা বলা হচ্ছে আপনার অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি স্টেটমেন্ট। তাহলে কোম্পানির যেমন ব্যালেন্স শিট ব্যালেন্স হয়, মানে জিরো, দুই পাশে কোনো গরমিল থাকে না, স্বাভাবিক ব্যক্তি করদাতারও এই ব্যালেন্স শিট মিলতে হবে। আবার আমরা বলি আমাদের ইনকাম স্টেটমেন্ট নাই, তাহলে 10BB হলো খরচের বিবরণ। আর সেকেন্ড পেজে 10টা খাত যেটা বললাম, এই 10টা খাতের মিলায় সমষ্টিগত অ্যামাউন্ট হলো আপনার ইনকাম। তার মানে আপনার আমারও ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে, আপনার আমারও ক্যাশ ফ্লো আছে, ফান্ড ফ্লো আছে। তাহলে আমরা যদি অ্যাকাউন্টিং ইকুয়েশনে চিন্তা করি, অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমরা জানি
অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। আবার আমরা যদি বলি ক্যাশ এট ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড, তাহলে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংকের কিন্তু একটা ওপেনিং ব্যালেন্স থাকে, সারা বছরে কি আসলো, কি খরচ করলেন, এরপরে ক্লোজিং ব্যালেন্স। তাহলে রিটার্ন ফিল আপ করার সময় আমরা নতুন আইনে বলা আছে যে কোন কোন ব্যাংকে আপনার টাকা ছিল, ওই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সহ উল্লেখ করতে হবে। তাহলে আমরা আর ফাঁকি দেওয়ার সুযোগ নেই। তাহলে আমি যদি ব্যালেন্স শিট চিন্তা করি, ব্যালেন্স শিট চিন্তা করলে ক্যাশ বেসিস যদি আমি চিন্তা করি, তাহলে আমার ক্যাশ ফ্লো যদি আমরা বা ফান্ড ফ্লো করি, তাহলে আমার বছরের শুরুতে কি ছিল, আমার কি আসছে, যা আসছে সেটা কি আমার নিজের ইনকাম থেকে আসছে, এটা কি আমি লোন করছি, এটা কি আমার ট্যাক্সেবল, এটা কি নন ট্যাক্সেবল, এই টাকায় কি আমি দান ডোনেশন করাইতে সাহায্য পাইছি, এই সব মিলাই এলো আমার অ্যাভেলেবেল অ্যামাউন্ট ফর ডিসপোজ বা কনজাম্পশন। তাহলে আপনার হাতে যা আছে বা আসছে, এটা করদার উপযোগী হোক অথবা এক্সেন্টেড হোক, এর বেশি আপনি খরচ করতে পারবেন না, এর বেশি আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না, এর বেশি আপনি সঞ্চয় করতে পারবেন না, এর অতিরিক্ত আপনার হাতে থাকতে পারবে না। তাহলে আমার হাতে যা আছে তা থেকে আমি খরচ করব, তা থেকে সঞ্চয় করব, তার থেকে ইনভেস্ট করব, এরপরে আমার কিছু থাকবে। এই ইকুয়েশন যদি আপনার ম্যাচ না করে, তার মানে আপনার কর ফাইলে লুফল আছে। তো এই লুফল যদি আপনি 30শে জুনের পরে ধরা পড়ে, কত ঘাটতি আছে, এই ঘাটতি আপনি ফিল আপ করবেন কি দিয়ে, তখন আর সুযোগ থাকে না। তাহলে ঘাটতি যদি 30শে জুনের আগে ধরা পড়ে, এখন দেখা গেল যে আপনি পারিবারিক চাপে লিজিটিমেট ইনকামের বাইরে কোনো ইনকাম আছে, তাহলে আপনি কি করলেন, তাহলে সবসময় অপ্রদর্শিত রাখেন। সে ফর এক্সাম্পল আপনি পার্চেস ডিপার্টমেন্টে চাকরি করেন, আপনি যেমন আপনার মাল বিক্রি করতে গেলে প্রমোশনাল অ্যাক্টিভিটিস দেন, আপনার সাপ্লায়ারও কিন্তু প্রমোশনাল অ্যাক্টিভিটিস বাড়ায় আপনার সেল বাড়াইতে চান। তো সেই ক্ষেত্রে দেখা গেলো যে আপনি পার্চেজের হেড, আপনার মাধ্যমে সকল লেনদেন হয়। কোম্পানি বিশাল ভলিউমের পারচেস করে, কারণ দেখা গেলো যে ওই আইটেম যে সাপ্লায়ার প্রোভাইড করে বছরে প্রায় 10 কোটি টাকার পারচেস হয়। 10 কোটি টাকা ডেলিভারি দিলে তার লাভ থাকে 10% হিসাবে 1 কোটি টাকা। এখন সে বলতে পারে যে ভাই, আমার প্রমোশনাল অ্যাক্টিভিটিস হইলো টোটাল রেভিনিউ 1%। তাহলে 10 কোটির 1% আর এসে মনে করেন 1 লাখ টাকা আসে। এখন সেই প্রমোশনাল অ্যাক্টিভিটিস 1 লাখ টাকা আপনার দিল, অথবা আরো বড় অঙ্কের লেনদেন হইলো, আপনি এই টাকাটা ব্যাংকে আনেন না, নন ব্যাংকে আনছেন, আয়না কোথাও আপনি রাখছেন। কিছুদিন পরে পারিবারিক চাপে অথবা ওই যে আমরা সামাজিক কম্পিটিশনে গেলাম, যাওয়ার পরে দেখা গেলো পাশের বাড়ির লোক গাড়ি কিনছে দামি, তার ইনকাম আপনার চেয়ে কম। তখন আপনি বললেন পারিবারিক প্রেসারে আপনি একটা গাড়ি কিনবেন, তাহলে গাড়ি যে কিনবেন, গাড়ি কিন্তু বিআরটি তে রেজিস্ট্রেশন করছেন। তাহলে রেজিস্ট্রেশন যখন করছেন, ওই জায়গায় ই-টিনের বরাদ্দ দেওয়া আছে। এখন আপনি মনে মনে চিন্তা করলেন গাড়িটা আপনি রিটার্নে শো করবেন না, কারণ টাকাটাও অবৈধ, আনডিসক্লোজ, গাড়িও আপনি শো করবেন না। এখন এই সার্কেল অফিস যেখানে আপনি রিটার্ন জমা দেন, সে যদি সামহাও জানতে পারে অথবা তার রেভিনিউ টার্গেট ফুলফিল হয় না, সে তখন কি করবে, বিআরটি তে বলবে যে এই বছর কে কে গাড়ি রেজিস্ট্রেশন করছে অথবা গাড়ি ইম্পোর্ট করছে, তখন আপনার নামটা আসলো, তাহলে আপনি কিন্তু কট। তাহলে গাড়ি যত টাকায় কিনলেন, এই পুরা টাকার উপর আপনার কর দেওয়া লাগবে। কারণ গাড়িটা যদি আপনি শো করতেন অপ্রদর্শিত টাকা আছে, এটা আপনি ফাইলে আনতে চান না, তখন আপনি কি করতেন, একটা ব্যাংক লোন দেখাইতেন। তাহলে 30শে জনের মধ্যে ব্যাংক লোন হচ্ছে, 30শে জনের মধ্যে গাড়িও কিনছে, তাহলে আপনার ঝামেলা উঠতাম। কারণ 30শে জুনের পরে ধরা খাইছেন, ধরা খেয়ে আপনি গাড়ি শো করছেন, তখন আপনার বলতে পারবেন না যে ভাই আমি তো ব্যাংক লোন নিয়েছিলাম, ব্যাংক লোন শো করে নেই, আমার আয় ছিল, আয়ের পাশাপাশি খরচও ছিল, এই কথাগুলি বলার আর সুযোগ নেই। আবার আপনি লাইফ স্টাইল মানে খরচ, পারিবারিক খরচ আপনি কমাইতে কমাইতে একদম জিরো দেখাইলেন, কারণ আপনি আয়ও ফাঁকি দিচ্ছেন, খরচও ফাঁকি দিচ্ছেন। এখন দেখা গেলো আপনার ছেলে একজন পরে দেশের বাইরে, তার জন্য এডুকেশন এক্সপেন্সেস আপনি ব্যাংক টু ব্যাংক অথবা হুন্ডি করে পাঠাইছেন। তাহলে ব্যাংক টু ব্যাংক পাঠাইলে তো আপনি ধরা খেলেন, আর হুন্ডি করে পাঠাইলে তখন কোশ্চেন আসবে যে ছেলের পড়াশোনা কি দিয়ে করেছেন। ইংলিশ মিডিয়াম স্কুলে
ছেলে মেয়ে পড়ান যেমন স্কলাস্টিকায়, ওই জায়গায় পার মান্থ বেতনই আছে মনে করেন 25, অন্যান্য আনুষঙ্গিক মিলে টিচার্স ফি টি এসব মিলে দেখেন প্রতি মাসে বাচ্চার পিছনে খরচ আছে 60,000। আপনি শিক্ষা খাতে খরচ দেখাইছেন পার মান্থ 5,000। তাহলে তারা যখন ট্র্যাক করে দেখবে যে 60,000 টাকা ইন্টু 12 মাস, 7,20,000 টাকা খরচ, আর আপনি দেখাইছেন 60,000 টাকা, তাহলে বাকি অতিরিক্ত খরচটা তখন আপনার ইনকাম হিসেবে ট্রিট হবে। এই কারণে ইনকাম ট্যাক্স রিটার্ন আপনি ড্রাফট করবেন 30 জুনের আগে, পারলে মার্চ মাসেই বসবেন। তো এই কাজটা কিন্তু আমরা কেউই করি না। তাহলে আপনি যখন কনফিডেন্ট থাকবেন যে আপনার ট্রানজেকশনের মধ্যে 9/6 নাই, তাহলে আপনি 30 নভেম্বরের আগে, ইভেন 29 তারিখ, 29 নভেম্বরে বসলে সমস্যা নেই, আপনি মিলাইতে পারবেন। তাহলে এই স্টেপ গুলি বললাম যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল আপ করে জমা দেওয়ার আগ পর্যন্ত যে প্রসেস, এই প্রসেস গুলো যদি আমরা বলি তাহলে এই যে কমপ্লিট প্রসেস হলো আপনার 53টা স্টেপ। এটা আমরা পরের ক্লাস আলোচনা করব। আর সংক্ষেপে বিষয়টা হলো যে এতক্ষণ যে আলোচনা করলাম যে টোটাল ইনকামের উপরে ট্যাক্সের রেট অ্যাপ্লাই করবেন, আসলে হলো আপনার গ্রস ট্যাক্স লাইবিলিটি। এখান থেকে দেশের বাড়ি থেকে কোনো ইনকাম আসলে গড় হারে ছাড় পাবেন, পার্টনারশিপ ফার্ম থেকে কোনো ইনকাম আসলে সেটাও গড় হারে ছাড় পাবেন। এরপর আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট, মানে বিনিয়োগ করার কারণে করের হার কিছু কমবে, সেটা বাদ দিবেন। বাদ দিলে আপনার আসবে নেট ট্যাক্স লাইবিলিটি। এর সাথে যোগ করবেন ওয়েল বেস সারচার্জ, এনভায়রনমেন্ট সারচার্জ, তাহলে হবে টোটাল লাইবিলিটি ফর ট্যাক্স এন্ড সারচার্জ। এখান থেকে বাদ দিবেন টিডিএস, বাদ দিবেন এআইটি। বাদ দেওয়ার পরে গত বছর যদি অতিরিক্ত কোনো কর দেওয়া থাকে সেটাও বাদ দিবেন। বাদ দেওয়ার পরে বাকি টাকা আপনি অটোমেটেড চালানের মাধ্যমে জমা দিয়ে রিটার্নের সাথে প্রদান করবেন। এরপর আসেন আয়কর কর্তৃপক্ষ। এই যে আয়কর কর্তৃপক্ষ মানে হলো যে গত ক্লাসে যেটা বললাম যে এনবিআর এর একটা হায়ারার্কি থাকে। হায়ারার্কি তাহলে আপনার এই আয়কর কর্তৃপক্ষ আয়কর আইন আপনার উপরে ইম্পোজ করে। ইম্পোজ করলে তাদের কিছু অতিরিক্ত দায় দায়িত্ব এবং পাওয়ার দেওয়া আছে, এম্পাওয়ারমেন্ট দেওয়া আছে। আপনি যেন কর ফাঁকি দিতে না পারেন, আপনি যেন কর আইন মান্য করেন, এইগুলি নিশ্চিত করার দায়িত্ব তাদের। এই নিশ্চিত করার জন্য তাদের ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া আছে, তাদের আহ কিছু জুডিশিয়াল পাওয়ার দেওয়া আছে, আবার তাদের কিছু ওই নিজস্ব থট অথবা চিন্তা চেতনারও বাস্তবায়ন করার সুযোগ আছে। কারণ এই যে আয়কর কর্তৃপক্ষ, এর মধ্যে আমরা জানি যে আপনার আয়কর রিটার্ন ফিল আপ করার পর আমরা সার্কেল অফিসের কর্মকর্তার কাছে দিব। তাহলে এখানে আপনার কার্যক্রম শুরু হইল। এই কার্যক্রমের পরে আপনি পর্যায়ক্রমে পরবর্তীতে কোথায় অগ্রসর হবেন সেই বিষয়গুলো জানতে গেলে আপনার এই হায়ারার্কি বুঝতে হবে। তাহলে আয়কর রিটার্ন জমা দেওয়ার পরে বলা আছে ডিসিটি আপনার ফাইল রিভিউ করবে। রিভিউ করার পরে সে তার জাজমেন্ট প্রয়োগ করে আপনার সাথে দ্বিমত থাকলে তার মতামতটা প্রাধান্য দিয়ে সে একটা নোটিশ জারি করবে। নোটিশ মানে আপনি যা ডিক্লেয়ার করছেন সেটা যদি তার কাছে অসঙ্গতিপূর্ণ মনে হয়, পেপার ডকুমেন্টস দ্বারা সাপোর্টেড না হয়, আইনের পরিপন্থী মনে হয়, ইভেন সে যদি এজিউমও করে, এই এজামশনের বেসিসেও সে আপনার আয় বাড়াইতে পারবে, ব্যয় কমাইতে পারবে, ব্যয় বাড়াইতে পারবে, সম্পত্তি বাড়াইতে পারবে, এরকম বিভিন্ন হয়তো সে ট্যাক্সের লোড আপনার উপরে দিতে পারবে। তাহলে করের বোঝা যখন আপনার উপর চাপলো, আপনি স্বাভাবিকভাবে মনক্ষুণ্ণ হবেন। তাহলে মনক্ষুণ্ণ হয়ে ডিসিপির সাথে আর লাফালাফি করে আপনার লাভ নাই। তখন বলা আছে হায়ারার্কিতে যে উপরে আছে তার কাছে যাবেন। তাহলে তার কাছে যাওয়ার ক্ষেত্রে আপনার দুইটা রাস্তা আছে, একটা হলো তার হায়ার অথরিটি, আর একটা হলো জুডিশিয়াল প্রসিডিউর। তাহলে তার হায়ারার্কিতে উপরে আছে কমিশনার, কারণ প্রত্যেকটা সার্কেল একটা জোনের আন্ডারে, ওই জোনের যে সর্বোচ্চ ব্যক্তি সে হলো কমিশনার। তাহলে সাবঅর্ডিনেট অফিসার কোনো মিসজাজমেন্ট দিলে প্রতিকার পাওয়ার জন্য কমিশনারের কাছে যাইতে পারবে না, কারণ কমিশনার যদি বলে যে সে যা করছে তাই ফাইনাল,
তাহলে আপনারা কিছু করার নাই, আপনারা আর কোনো প্রসিডিউরে যেতে পারবেন না, মানে জুডিশিয়াল প্রসেস যাইতে পারবেন না। এখন আপনি যাবেন জুডিশিয়ালে, তো জুডিশিয়ালে যাইতে গেলে যাইতে পারবেন ডিসিটি যখন রায় দিবে সেই রায়ের এগেনস্টে, রায় ছাড়া আপনি যেতে পারবেন না। তাহলে একটা আছে রেগুলার রাস্তা আর একটা আছে ইরেগুলার রাস্তা। রেগুলার রাস্তাটা অনেক লম্বা, ওই জায়গায় অনেক ফর্মালিটিস আছে। তাহলে ইরেগুলার রাস্তাটা হলো সংক্ষিপ্ত প্রসিডিউর, যেটা বলা হয় সালিসি পদ্ধতি। এটা কোয়াসি জুডিশিয়াল, মানে পুরোপূর্ণভাবে আইনি প্রক্রিয়া না, এখানে হলো সালিসি ভিত্তিক। তাহলে আপনি আর ডিসিটির মধ্যে দ্বন্দ্ব হয়েছে, দুইজন মিউচুয়ালে আসবেন, আয়সা এই আরবিট্রেটরের কাছে যাবেন, আরবিট্রেটর আপনাদের বক্তব্য শুনবে, শুনে না সংক্ষিপ্ত সময়ে একটা দ্রুত বিচার করে দেবে, এটাই ফাইনাল। এটা নিয়ে আপনি আর পরবর্তী স্টেপে যেতে পারবেন না। আর রেগুলার স্টেপে যেতে গেলে আপনি কি করতে পারবেন? প্রথমে আপিল করবেন, আপিলে মনোপুত না হলে ট্রাইব্যুনাল করবেন, ট্রাইব্যুনালে সন্তুষ্ট না হলে হাইকোর্টে যাবেন, হাইকোর্টে সন্তুষ্ট না হলে আপিলের ডিভিশনে যাবেন। প্রত্যেকটা ক্ষেত্রেই পার্টিকুলার প্রসেস আছে। তাহলে আপনি কার কাছে যাইবেন সেটা বুঝতে গেলে আপনার এই বিষয়টা, এই হায়ারার্কির চ্যানেল আপনার বুঝতে হবে। তাহলে হায়ারার্কির মধ্যে সর্বনিম্ন পজিশন হলো কর পরিদর্শক। তাহলে কর পরিদর্শকের কতটুকু পাওয়ার সেটা যদি আপনি না বোঝেন, তাহলে এই পরিদর্শকই কিন্তু আপনারা লেজে গোবরে, মানে আপনারা গোলা পানি খাওয়াতে পারে। তো পরিষদের মূল কাজ হলো পরিদর্শন করা। এই পরিদর্শনে আসলে সে কিন্তু আবার ডিসিটির পারমিশন ছাড়া আপনার অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, আপনার বাড়িঘর কোথাও সে তল্লাশি চালাতে পারবে না। ইভেন কর পরিদর্শক নিজে স্বাক্ষর করে কোনো নোটিশ আকারে দিতে পারবে না। এর উপরে আছে অতিরিক্ত কমিশনার, তার উপরে আছে সহকারী কমিশনার, তার উপরে আছে ডিসিটি, জয়েন্ট কমিশনার, এডিশনাল কমিশনার, কমিশনার। আর মাঝখানের যেগুলো আছে এগুলো হলো বিভিন্ন উইং এর। এই কর কমিশনার উপরে আছেন চিফ কমিশনার, আর সবার উপরে আছেন বোর্ড। এটারও যদি আমরা ভাগাভাগি করি, সবার টপে আছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, মিডিলে আছেন ডিসিটির উপরে যারা আছে, আর ডিসিটির থেকে বটম লাইনে আছেন বাকিরা। তাহলে এই যে হায়ারার্কি, এই হায়ারার্কিটা বোঝার উদ্দেশ্য হলো লিগাল প্রসিডিং। তাহলে ডিসিটি যখন রায় দিল, এই রায়ের এগেনস্ট আপনি আপিলে যাবেন, আপিল থেকে ট্রাইব্যুনাল, হাইকোর্ট, আপিলের ডিভিশন। প্রত্যেকটার ক্ষেত্রে প্রেসক্রাইব ফর্ম আছে, নির্দিষ্ট ফি আছে, নির্দিষ্ট টাইম আছে, এবং প্রপার গ্রাউন্ড থাকতে হবে। গ্রাউন্ড ছাড়া আপনি যেতে পারবেন না। আর এই প্রসিডিওর বাইরে যদি যান তাহলে বলা আছে এডিআর। এডিআর হলো অনেকটা আরবিট্রেশনের মতো। তাহলে ইন্সপেক্টর কাজ করবে ফিল্ড ওয়ার অথবা ইন্সপেকশন। সার্কেল অফিসের দায়িত্বে কখনো থাকেন ডিসিটি, কখনো থাকেন ইএসিটি, কখনো থাকেন এসিটি। তাহলে এই তিনজন অফিসারের যে কেউ একজন থাকবেন সার্কেল অফিসের প্রধান কর্মকর্তা, তার কাছে আপনি রিটার্ন জমা দিবেন, তার বলা হয় অ্যাসেসিং অফিসার। তাহলে উনি আপনার ফাইল অ্যাসেস করবেন, করে আপনারা তার রায় দিবেন। এই রায়ের ক্ষেত্রে বলা হয় আইটি 88। এই রায়ের ভিত্তিতে উনি কর ক্যালকুলেশন করবেন, এটা বলা হয় কর গণনা ফর্ম, এটা বলা হয় আইটি 30। এই কর গণনা ফর্মের ভিত্তিতে উনি জানাবেন যে আপনি কি কর দিতে হবে নাকি কর ফেরত দিতে হবে বা কর ফেরত পাবেন, এটা বলা হয় আইটি 15। এই তিনটা কপির সার্টিফাইড কপি নিয়ে আপনি যাবেন ফার্স্ট আপিলে। ফার্স্ট আপিলের ক্ষেত্রে বলা আছে আপনি যেতে পারবেন জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস অথবা এডিশনাল কমিশনার অফ ট্যাক্সেস, যদি আপনি স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতা হন। আর আপনি যদি কোম্পানি করদাতা হন তাহলে আপনি যাবেন কমিশনার অফ ট্যাক্সেস আপিল, তার কাছে। তাহলে এই স্টেজে যদি আপনি সন্তোষজনক রায় না পান তাহলে আপনি যাবেন ট্যাট। ট্যাট মানে হলো ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনাল। ওই জায়গায় থাকে মেম্বার। মেম্বার হলো দুইজন, দুইজনের সিদ্ধান্তের বেসিসে আপনার ট্রাইব্যুনালের সিদ্ধান্ত হয়। তাহলে ট্রাইব্যুনালের সিদ্ধান্তে আপনার যদি মনোনীত না হয় তাহলে আপনি যাবেন
হাইকোর্টে। তাহলে হাইকোর্টে যাওয়ার ক্ষেত্রে বলা আছে আপনার উল্লেখ করতে হবে যে আইনের কোন ধারা ভায়োলেট হয়েছে। অনেক সময় দেখবেন যে হাইকোর্টের উপরে এসে বলে যে ভাই এত কিছু বোঝা লাগবে না, মামলাটা আমার কাছে দেন, আমি হাইকোর্টে নিয়ে ফালায় রাখবো। তাহলে হাইকোর্টের যে জাজমেন্ট দিবেন উনি যদি আইন ভালো বোঝেন উনি কিন্তু এটা নাকচ করে দিবেন। তাহলে আপনার হুটহাট আবেগপ্রবণ হয়ে হাইকোর্টে যাওয়ার লাভ নাই। কর দেওয়া লাগলেও আপনার কর দিয়ে সেটেল করে দিন। কারণ এই পেন্ডিং কেস, করের কেস বলেন, ভ্যাটের কেস বলেন অথবা মূসকের কেস, আপনার মামলা মোকদ্দমা পেন্ডিং থাকলে এই কর সংক্রান্ত অনেক সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন। আজকে আমাদের এই পর্যন্ত আলোচনা থাকলো, আপনাদের কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে করতে হবে। আর এই ক্লাসটা কি আবার আর মানে এই টপিক্স এর উপর কি আরেকটা ক্লাস নিবেন স্যার? না, যে ইয়াটা আলোচনা করবো পরের ক্লাসে, যে ট্যাক্স অ্যাসেসমেন্ট প্রসিডিউরস, মানে কোথায় শুরু হবে কোন জায়গায় শেষ হবে, এই প্রসিডিউরটা পরের ক্লাসে আবার আলোচনা করবো। অ্যাসেসমেন্ট কোর্স। আচ্ছা ঠিক আছে। ডেফিনেশন নিয়ে তো আপনাদের কোনো আর ইয়া নাই, মানে না হেজি স্যার, এরিয়া তো নাই। আমরা তো সবকিছু সুন্দর করে বুঝে দিই। স্যার প্র্যাকটিস করতে হবে, মানে এটা তো শুনলাম স্যার, এখন প্র্যাকটিস না করলে তো শুধু মানে প্র্যাকটিস না করলে তো সমস্যা, প্র্যাকটিস না করলে জি স্যার, কিছুই খেয়াল থাকবে না। জি স্যার ওইটাই স্যার, জি, বারবার করতে হবে। থ্যাংক ইউ জি। জি আসসালাম।